বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো স্যার। আপনি কেমন আছেন স্যার? তো আলহামদুলিল্লাহ ভালো আর কি। তো ঠিক আছে, তাহলে তোমরা মনে হয় সবাই শুনতে পাচ্ছ। আমরা প্রথম দিনে আমরা আলোচনা করছিলাম যে আমাদের কোর্স টাইটেল হচ্ছে আইপি 3153, আর কোর্স কোড হচ্ছে আইপি 3153, আর কোর্স টাইটেল হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। তো আমি তোমাদের এই ক্লাসটি পুরোটাই কন্ডাক্ট করব। তো গত ক্লাসে আমরা কোয়ালিটি বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম। আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে প্রথমে বলে রাখতেছি যে আমার কথাগুলো তোমরা ভালোভাবে শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। তো এই বিষয়টি এমন একটি বিষয়, আমার দৃঢ় বিশ্বাস যে এই ক্লাসটি শেষে তোমরা নিজেরাই এখানেই পড়া কমপ্লিট করতে পারবা, যারা হচ্ছে আমার কথাগুলো শোনার চেষ্টা করবো আর কি। আর এর আগে ক্লাসগুলো যেহেতু আমরা হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ডে লিখছি, তো যার ফলে এবং এটা একটা ডেসক্রিপটিভ মানে একটা বিষয়, সেই জন্য তোমাদেরকে কথাগুলো ভালোভাবে বুঝতে হবে এবং সেগুলো মনে রাখতে হবে আর কি। আর এটা রকেট সায়েন্স না যে আসলে তুমি ভুলে যাবে অথবা তুমি মানে বুঝতে পারবে না আর কি। সেই জন্য আমি কিছু টপিক গুলোর নাম রেখেছি এবং আমি ওই টপিকের বিষয়ে তোমাদের নিয়ে আলোচনা করব। তো গতদিন তোমাদের আমি জিজ্ঞেস করছিলাম যে কোয়ালিটি বলতে তোমরা কি বোঝো আর কি। তো তোমরা অনেকে অনেক কথা বলছিলা। তো আমি বলছিলাম যে হ্যাঁ, প্রত্যেকের কথারই মানে মানে উত্তরটা মোটামুটি ঠিক আছে আর কি। আসলে অনেক আগের কথা আর কি, তোমাদেরকে আমি অনেক ঘটনাও শুনেছিলাম যে আমেরিকা, জাপান এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো অনেক আগে এক সময় মনে করা হয়তো যে কোয়ালিটি মানে হচ্ছে প্রোডিউসার যারা প্রোডাকশন করে আর কি, অথবা ম্যানুফ্যাকচারার, তারা যে প্রোডাক্ট দিবে সেটাই কোয়ালিটি প্রোডাক্ট। তো কি হইতো আগে আগে আসলে এই কাস্টমার কি চাচ্ছে, মানে কাস্টমার নিজে ও জানতো না যে আসলে আমি কি ধরনের প্রোডাক্ট চাই আর কি। কারণ তাদের মধ্যে ইনফরমেশন অভাব ছিল, তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ ছিল। পৃথিবী এখন যেরকম হাতের মুঠোয় সেরকম ছিল না। ফলে কাস্টমার যেটা তৈরি করতো, ম্যানুফ্যাকচার যেটা তৈরি করতো সেটাই তাদের কাছে কোয়ালিটি ছিল আর কি। কিন্তু সিচুয়েশন এখন চেঞ্জ হয়ে গেছে, পৃথিবী কম্পিটিটিভ, সবাই একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সবাই সবকিছু জানে মোটামুটি। সো এখন বর্তমান যুগে আর কি, বা বেশ 10, 15, 20 বছর থেকে বা 1980, 90 এই দশক থেকে শুরু হয়েছে যে আসলে কাস্টমার কি চায়। আসলে কাস্টমার যে জিনিসটা চাই সেটা যদি কোনো একটা প্রোডাক্টের মানে প্রোডাক্ট আমরা দিতে পারি এবং কাস্টমারের ডিমান্ডকে যদি মিট করতে পারি, সেটাকে আমরা কোয়ালিটি বলতেছি। তো কি সেটা, ধরো কেউ একজন বললো যে আমি একটা সোনার হচ্ছে চেন চাই, গলায় পরবো আর কি। তাহলে এটা কি কাস্টমারের ডিমান্ড, কিসের চেন চাবে? সোনার চেন আর কি। তাহলে এটা হচ্ছে ওই কাস্টমারের কাছে কোয়ালিটি। কিন্তু কেউ চায় হচ্ছে সিলভারের চেন। তো যে কাস্টমারটা সিলভারের চেন চাই সে কিন্তু সোনার চেন নিবেন না, কারণ তার হয় তার টাকা নেই অথবা হচ্ছে তার ওইটার প্রতি আগ্রহ নেই। তো যার ফলে কি হচ্ছে যে ওর কাছে ওইটা কোয়ালিটি। সো অ্যাজ এ ম্যানুফ্যাকচারার তখন বা অ্যাজ এ বিজনেসম্যান আমরা আসলে কোয়ালিটি কিভাবে তাহলে ইনশিওর করবো? তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মার্কেট সেগমেন্টেশন করি। মার্কেট সেগমেন্টেশন মানে আমরা আগে কাস্টমারকে টার্গেট করি যে আমরা বিজনেস করতে গেলে কোন ধরনের কাস্টমারকে আমি ফোকাস করবো আর কি। তো সেই কাস্টমারদের আমরা সার্ভে করি, বিভিন্ন ধরনের সার্ভে করি, সেটা অনলাইন, অফলাইন, কোশ্চেনারির মাধ্যমে, এই ধরনের বিভিন্ন কিছু করি আর কি, বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস করি। করে আমাদের টার্গেটেড কাস্টমার আসলে কি চাই, তাদের আসলে ডিমান্ড কি, তার উপর বেস করে আমরা হচ্ছে প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক অথবা বিভিন্ন ধরনের প্রপার্টিস ঠিক করি আর কি। তবে মাঝে মধ্যে আমরা হচ্ছে এই কাস্টমারদেরকে একটু আশ্চর্য করার জন্য আমরা কিছু ওয়াও অ্যাক্টিভিটিসও দেখাই। তো যাই হোক, তার মানে তোমরা এটা জানো যে কোয়ালিটি মানে এখন আসলে আগেকার যুগের যে ধারণা, সেই ধারণাটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন কমপ্লেক্স একটা প্রোডাক্ট অথবা হচ্ছে অনেক কঠিন ভিতরে ডিজাইন আছে, এই ধরনের জিনিসটাকে আগে হয়তো কোয়ালিটি মনে করা হতো। কিন্তু এখন কাস্টমার আসলে কোনটাকে গুরুত্ব দিচ্ছে বা কোনটা তার প্রয়োজন,
কোন প্রপার্টিসটা প্রোডাক্টে থাকলে সে হচ্ছে কিনতেছে অথবা সেটা পছন্দ করতেছে, আমরা সেটাকে এখন আসলে কোয়ালিটি বলতেছি আর কি। তো অনেকে এটা হচ্ছে এক ধরনের, মানে এটা আসলে বড় একটা কোয়ালিটির সংজ্ঞা আর কি, যে কোয়ালিটি হতে হলে যে প্রোডাক্টের এমন ক্যারেক্টারিস্টিক থাকতে হবে বা সার্ভিসের এমন একটা ক্যারেক্টারিস্টিক থাকতে হবে যেটা কাস্টমারের এক্সপেকটেশনকে ফুলফিল করবে আর কি। হ্যাঁ, যদি কোনো প্রোডাক্টের কাস্টমারের এক্সপেকটেশনকে ফুলফিল করতে না পারে, তবে সেই প্রোডাক্টকে আমরা ওই কাস্টমার রেসপেক্টে কোয়ালিটি প্রোডাক্ট বলতে পারি না আর কি। যেমন কালকে আমি অনেকে জিজ্ঞেস করছিলাম যে তুমি মনে করো একটা ভালো গ্লাস কিনতে গেছো, যে তুমি কিনলা আর কি, আর একটা গ্লাস একটু কম ভালো, তুমি কি সেটাকে কোয়ালিটি বলতে পারবে না? হ্যাঁ, বলতে পারবো। আমার রেসপেক্টে সেটা কোয়ালিটিফুল না হতে পারে, অন্য কোনো রেসপেক্টে কোয়ালিটিফুল হতে পারে আর কি। সো তোমরা নিজেরা অনেকে আবার বলেছো যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট বলতে হতে হলে অনেক কিছু বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, ওটা আমরা শিখবো আর কি, জানবো। তো তোমাদেরকে আমি বলছিলাম যে এই কোয়ালিটির বিষয়টা আসলে আসছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পরে হঠাৎ করেই জাপানিজরা তাদের কোম্পানিগুলোকে অন্য একটা মানে কম্পিটিটিভ মানে অন্য একটা ধাঁচে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর কি। তো ওই সময় ডেমিং নামে একটা ব্যক্তি, এডওয়ার্ড ডেমিং, তো ইনি আমেরিকায় বাসা আর কি। তো তার মাথায় কনসেপ্ট আসে যে প্রোডাক্টের কোয়ালিটি যদি আমি ইনশিওর করি তাহলে কাস্টমার বেশি দাম দিয়ে হলেও এই প্রোডাক্টটা কিনবে আর কি, এবং এখানে কোম্পানির প্রফিট বাড়বে এবং কাস্টমারের রিলায়েবিলিটি বাড়ার কারণে, সরি, প্রোডাক্টের রিলায়েবিলিটি বাড়ার কারণে অটোমেটিক কাস্টমার এখানে চলে আসবে আর কি। তো আবার সব সময় যে কোয়ালিটি বাড়ানোর অর্থ হচ্ছে যে কস্ট বেড়ে যাওয়া, এমন বিষয় না আর কি। আমাদের সামান্য একটু কমন সেন্স বা সিনসিয়ারনেস এর কারণে প্রোডাক্ট একটু ভালো কোয়ালিটি আসতে পারে এবং সেক্ষেত্রে আমরা ভালো দাম পাইতে পারি। তো এই কথার গুরুত্ব তখন আমেরিকার কেউ দেয়নি আর কি। তো কারণ কি, কারণ গোটা পৃথিবীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে সবাই কে কত কম দামে প্রোডাক্টটা বাজারে নিয়ে আসতে পারে এটা তাদের চিন্তা ছিল আর কি। তো সো এডওয়ার্ড ডেমিং কি করছে, তো উনি একজন ইউনিভার্সিটি প্রফেসর ছিল, তখন উনি ইউএসএ থেকে জাপানে চলে আসে আর কি। জাপানে চলে এসে সে 30 বছর কোয়ালিটিকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সে বেশ কয়েকটা কোম্পানির সাথে কাজ করে আর কি। তার মধ্যে দুইটা কোম্পানি আমি তোমাদের বলতেছি, একটা হচ্ছে হুন্ডা কোম্পানি, একটা হচ্ছে টয়টা কোম্পানি। তো হুন্ডা টয়টা কোম্পানি 1940 বা 45 সালের দিকে এদের কোনো বাজারে ভ্যালু ছিল না বললেই চলে। কিন্তু এই প্রফেসর ডক্টর এডওয়ার্ড ডেমিং যখন সে কোয়ালিটি কনসেপ্ট গুলো সে কাজে লাগানোর চেষ্টা করলো, তখন এই 1980 সালের পর থেকে বর্তমান বাজারে এখন টোটাল যে তোমার হচ্ছে অটো সেলস আছে ইউনাইটেড স্টেটসে, মানে গোটা পৃথিবীর কথা বাদ, শুধু আমেরিকায় টোটাল যে সেলস আছে তার 20% শুধু এই টয়টার হচ্ছে হোন্ডা কোম্পানি আর কি। তো এর ফলে কি হয়, 1980 সালের দিকে আমেরিকাও চিন্তা করে বসে সেই জন্য হয়তো মানে একটু মনে হচ্ছে যে কি কনসেপ্ট আসলে লাগাইলো যে, যাই হোক আর কি, আমি একটা সামারি দিচ্ছি যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। ফলে কি হয়েছে যে সবগুলো কোম্পানির প্রফিট বেড়ে যাচ্ছে আর কি। এখন তুমি এখন আসলে চিন্তা করতে পারো যে আগেকার থিঙ্কিং কি ছিল, এখনকার থিঙ্কিং কি আছে। আসলে আগে কোম্পানিতে যখন প্রোডাক্ট তৈরি করা হতো তখন চিন্তা করা হতো পোর কোয়ালিটি জিনিসটা কি। পোর কোয়ালিটি জিনিসটা হচ্ছে যে 100টা প্রোডাক্টের মধ্যে আমার 5টা প্রোডাক্ট পোর, এটাকে আমি বলতেছি যে আমার প্রোডাকশন তাহলে ঠিক নাই। 5টা খারাপ প্রোডাক্ট বের হচ্ছে মেশিন থেকে আর কি, অতএব আমার মেশিনের অবস্থা ভালো না অথবা র মেটেরিয়াল আমার খারাপ। আমি কার সাথে তুলনা করতেছি, 100টা বিষয়টা ভালো নয় আর কি। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা এখন কত সিনসিয়ার হয়ে গেছি অ্যাজ এ ম্যানুফ্যাকচার, যে আমি 1 বিলিয়ন প্রোডাক্টের মধ্যে 2টা প্রোডাক্টই কাস্টমারের স্যাটিসফ্যাকশন হচ্ছে না, সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি আর কি। তো ফলে কি হয়েছে যে অটোমেটিক কাস্টমার
টেকসই হচ্ছে, সেই প্রোডাক্টটা আমাকে পারফরমেন্স ভালো দিচ্ছে, সেই প্রোডাক্টে আমার ডিউরেবিলিটি হচ্ছে, তাহলে আমি এই কোম্পানির প্রতি মানে লায়াবল হবো না, মানে লয়াল হবো না? লয়াল তো হবো। তো অন দ্য আদার হ্যান্ড তোমরা হাতের আশপাশে দেখো যে চাইনিজ প্রোডাক্ট মানুষ কিনতে কেন ভয় পাচ্ছে? কারণ ওরা এই ধরনের ইনশিওর দিতে পারে না। একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম 50 টাকা দিয়ে, বললো যে বাড়িতে নিয়ে গেলে বা সরি দোকান ত্যাগ করলে আপনি আর এই প্রোডাক্টটা ফিরে পাবেন না আরকি, যদি কোনো নষ্ট হয় বা কোনো কিছু হয়। সো ফলে কি হচ্ছে যে এই অনুযায়ী যে কোয়ালিটি প্রোডাক্ট যারা চাই ওই সমস্ত কাস্টমার এই চাইনিজ প্রোডাক্ট থেকে দূরে থাকতেছে, মানে যেগুলো ইনশিওর দিতে পারতেছে না। সো এইটা হচ্ছে একটা ওভারঅল সিনারি অফ কোয়ালিটি। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। ওকে, তো ক্লাসগুলো হচ্ছে আমি যদি তোমাদেরকে এখন বলি যে আসলে কোয়ালিটি বলতে কি বোঝো, তোমরা কি কি একজন বলতে পারবা যে আমি যে গল্পগুজব বললাম আর কি? জি স্যার, পারবো স্যার। জি স্যার। ঠিক আছে, okay. আমি শুনবো না আর কি, এমনি জিজ্ঞেস করে নিলাম যে তোমরা আমার কথা বুঝতেছো কিনা আর কি, এই জন্য আর কি। হ্যাঁ, জি স্যার। ওকে স্যার। কোয়ালিটির ডেফিনেশন আমরা অলরেডি জেনে গেছি, সেটা অলরেডি আমি তোমাদেরকে গল্পের মধ্যে অনেক কিছু বলে দিয়েছি। কোয়ালিটি আসলে কি কি বিষয় নিয়ে মানে জড়িত আর কি, সেগুলো আমি বলে দিয়েছি এখানে, যে রিলায়েবিলিটি থাকবে, আদার্স দেখে নিও আর কি। আচ্ছা, আর এগুলো পড়তে যাচ্ছে না, কোয়ালিটি কন্ট্রোলের অবজেক্টিভ কি, এটা তুমি দেখতে পাচ্ছ যে এমন একটা প্রোডাক্ট প্রোভাইড করবে কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে যেটা আসলে ইকোনমিক্যাল হবে, হ্যাঁ, সেই প্রোডাক্টটা ডিপেন্ডেবল হবে, স্যাটিসফ্যাক্টরি থাকবে। তো কোয়ালিটি কন্ট্রোলের শুধু একটা উদ্দেশ্য এটা না যে প্রোডাক্ট ডিফেক্টিভ আমরা ডিটেক্ট করবো, যে একটা প্রোডাক্ট খারাপ না ভালো, এটা শুধু কোয়ালিটি কন্ট্রোল করবে এমন না, প্রোডাক্টটা যাতে খারাপ বের না হয় প্রোডাকশন লাইন থেকে, এটা ইনশিওর করবে আর কি কোয়ালিটি কন্ট্রোল। যে আমি একটা প্রোডাক্ট প্রোডাকশন লাইন থেকে বের হলো, আমি যে দেখলাম যে প্রোডাক্টটা ভালো না খারাপ। তোমরা গার্মেন্টস কোম্পানিতে যদি খোঁজ খবর নাও অথবা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে খোঁজ খবর নাও, দেখবে যে প্রত্যেকটা কোম্পানিতে একটা কোয়ালিটি টিম আছে, যারা কি করে প্রোডাক্টটা যখন প্যাকেজিং বা প্যাকেটিং হয় তার আগে তারা ইনশিওর করে যে প্রোডাক্টটা আসলে ঠিক না বেঠিক। তো কোয়ালিটি কন্ট্রোল শুধু এই ঠিক না বেঠিক এটা নিয়ে পড়ে নেয় আর কি। ও হচ্ছে র ম্যাটেরিয়াল থেকে একবারে কাস্টমার ইন পর্যন্ত প্রত্যেকটা স্টেজে কিভাবে কাজ করলে, স্ট্যান্ডার্ড কোন প্রসিডিউর কাজ করলে প্রোডাক্টটা হচ্ছে খারাপ বের হবে না আর কি, এটা নিয়েও কাজ করে। ঠিক, এটা বোঝানো হচ্ছে। সো আমরা কেন কোয়ালিটি, আমাদের কেন প্রয়োজন? আসলে কোয়ালিটি যদি আমার ভালো হয় তাহলে আসলে প্রোডাক্টটি বৃদ্ধি পেতে পারে আর কি। কিভাবে হতে পারে? তোমার মনে হতে পারে যে স্যার ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে গেলে তো সময় বেশি লাগবে, সেক্ষেত্রে প্রোডাক্টিভিটি আবার কি? প্রোডাক্টিভিটি আবার কিভাবে বাড়বে? প্রোডাক্টিভিটি তো কমে যাওয়ার সম্ভাবনা। আলটিমেটলি কি, তুমি যদি খারাপ কোয়ালিটির প্রোডাক্ট বৃদ্ধি করো, মানে মানে খারাপ কোয়ালিটির প্রোডাক্ট যদি তুমি তৈরি করো, তাহলে আলটিমেটলি ওই প্রোডাক্টের হয় তোমার মানে কাস্টমার তোমাকে ব্যাক দিবে, অথবা তোমাকে ওই প্রোডাক্টটা আবার নতুন করে তৈরি করতে হবে, বা ওই প্রোডাক্টটাকে চালানোর জন্য তোমাকে আরো নতুন নতুন কাজ করতে হবে আর কি। তার মানে কি, তুমি একই প্রোডাক্ট নিয়ে 3-4 জায়গাতে কাজ করা লাগতেছে। আর তুমি আলটিমেটলি যদি একটা প্রোডাক্ট কোয়ালিটিফুল রাইট এট ফার্স্ট টাইম, প্রথমে যদি তুমি ভালো প্রোডাক্টটা বের করতে পারো, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে তোমার আর কোনো কাজ করতে হচ্ছে না ফার্দার। সো ফলে কি হচ্ছে, তুমি আসলে আগের যে প্রোডাকশন দিতে পারতা তার থেকে বেশি প্রোডাকশন দিতে পারবে আর কি। এখন আমার কথা জাস্টিফিকেশন কি, বাংলাদেশে গার্মেন্টস এর 10% রিওয়ার্ক করতে হয়, মানে 100টার মধ্যে যদি 10টা গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করে, সেটা প্যান্ট, শার্ট, জিন্স যেটাই করুক না কেন, তার মধ্যে 10টাই হচ্ছে ওরা আবার ওই একই প্রোডাক্টে 2বার কাজ করা লাগে। কি কাজ করা লাগে? কারণ কি? কারণ আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি যে 3000 বা 3500 যে ফ্যাক্টরি আছে গার্মেন্টস, এগুলো কোনোটাতেই সেভাবে আর কি কোয়ালিটি কন্ট্রোলের যে প্রিন্সিপাল বা টুলস টেকনিক এগুলো ইউজ করা হয় না, সবগুলো হচ্ছে এক্সপার্ট বেস সিস্টেম। তো এই জন্যই আর কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম, পার্শ্ববর্তী দেশ চায়না, পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া, এরা হচ্ছে এই বাজারগুলো দখল করে নিচ্ছে আর কি। কি কারণে? আমার প্রোডাক্টগুলো যদি 100% ঠিক না দিতে পারি, যারা যে কোয়ালিটি কাস্টমার যারা, তারা তো আমার কাছে চলে যাবে আর কি। তো এই আর কি। কি বুঝি? যে ওই প্রোডাক্টটি, তোমরা কি বলবা না আমি বলবো? বলুন স্যার।
স্যার আপনি বলেন স্যার। আচ্ছা, তোমরাও জানো, আমি জাস্ট বলে যাচ্ছি আর কি। তোমাদের কাছ থেকে শুনবো পরে, ক্লাসটা একটু কিছুক্ষণ এগিয়ে যাক আর কি। পারফরমেন্স হচ্ছে একটা প্রোডাক্টের অ্যাপ্রোপ্রিয়েট, মানে তুমি যে প্রোডাক্টটা তৈরি করছো যে উদ্দেশ্যে আর কি, বা তুমি যে এক্সপেকটেশন, কাস্টমারের এক্সপেকটেশন অনুসারে একটা প্রোডাক্ট তৈরি করেছো, সেই এক্সপেকটেশন অনুসারে একটা প্রোডাক্ট তার ফাংশনালিটি করতে পারতেছে কিনা, ফাংশনটা পারফর্ম করতে পারতেছে কিনা। যদি সে করতে পারে তাহলে সেটাকে আমরা বলতেছি ওই প্রোডাক্টটা পারফরমেন্স আছে আর কি। আমি আরেকবার বলি, যদি কোনো প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আমি তৈরি করতেছি, আমি কার উপর তৈরি করতেছি, কোন একটা নির্দিষ্ট কাস্টমারের স্যাটিসফ্যাকশন করার জন্য, বা তার এক্সপেক্টেড যে এক্সপেকটেশন আছে প্রোডাক্টের কাছ থেকে সেটাকে স্যাটিসফাই করার জন্য। এখন যদি কোনো প্রোডাক্ট তৈরি করার পরে সেটা ওই কাস্টমারের এক্সপেক্টেড যে এক্সপেকটেশন আছে সেটা যদি স্যাটিসফাই করতে পারে, তাহলে আমরা ওই প্রোডাক্টটাকে বলতে পারি যে এই প্রোডাক্টটির পারফরমেন্স ভালো আর কি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ওকে। তাহলে এবার হচ্ছে কনফরমেন্স। তাহলে কনফরমেন্স বিষয়টা কি? কনফরমেন্স হচ্ছে যে আমাকে কাস্টমার তো বলে দিয়েছে যে আমার 10 ইঞ্চি, ধরো আমি যদি তৈরি করি, তোমাদের একটা প্রোডাক্টের নাম বলো। আমি আসলে গ্লাস এন্ড সিরামিক্স পড়াশোনা করছি হালকা পাতলা, কিন্তু অত অত ভালো জানি না আর কি তোমাদের মতো আর কি। আমি হ্যাঁ, টাইলস। কিরাম? টাইলস, আচ্ছা ওকে, টাইলস। তাহলে টাইলসে কাস্টমার বলে দিল যে আমার 10 ফিট বাই, সরি 10 ফিট তো হয় না তোমাদের, ধরো কথা কথা 1 ফিট বাই 2 ফিট, কথা কথা। আমি জাস্ট একটা দিয়ে, মানে একটা লেন্থ দিয়ে বোঝাচ্ছি আর কি। তাহলে কাস্টমার যদি আমাকে বলে যে আমি একটা টাইলস কিনতে চাই, এটার দৈর্ঘ্য প্রস্থ এত, উচ্চতা এত আর কি, এইটা যে কাস্টমার বলে দিল, এটাকে বলা হয় ওই প্রোডাক্টের স্পেসিফিকেশন, ঠিক না? তো কোন প্রোডাক্টটা যদি তার স্পেসিফিকেশন অনুসারে একদম 100% রাইট থাকে, তাকে বলবো ওই প্রোডাক্টটা কনফরমেন্স আছে আর কি, ওই প্রোডাক্টটা ওকে, মানে কনফরমেন্স আছে আর কি। তো আমি 1 ফিটের জায়গায়, স্যার হ্যাঁ বলো। স্যার কথা স্যার মাঝে মধ্যে স্যার আটকে আটকে আসতেছে। এটা স্যার কিন্তু কথা স্যার মাঝে মধ্যে আটকে আটকে আসতেছে স্যার, পুরোপুরি স্যার শুনতে পাইতেছি না কথা। ওইটা তোর নেটওয়ার্কের প্রবলেম রে। এটা আমার সমস্যা না, কারণ আমি তোমাদের বলেছি যে আমি সেদিন বাসায় ছিলাম, আজকে আমি হচ্ছে বাসায়, আমি রাজশাহীতে আসছি, আমি হচ্ছে ভালো নেটওয়ার্কে আছি আর কি। জি স্যার, আপনার কথা স্যার শোনা যাচ্ছে স্যার ভালো মতো। স্যার আপনার কথা ভালো শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, টেনশনের কারণ নেই, অল্প অল্প শুনতে পাইলেও ভালো বুঝতে পারার কথা, কারণ এগুলো সহজ জিনিস। কোনো অসুবিধা হলে আমার সাথে পরে যোগাযোগ করো আর কি, সমস্যা নেই। স্যার 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 ক্লাস থেকে স্যার রেকর্ডিং করা যায় স্যার কোনোভাবে? হ্যাঁ, করা যায়, করবো আর কি। আজকে যত ক্লাস রেকর্ডিং শুরু করিনি, শুরু থেকে করলে ভালো হতো। জি স্যার। রেকর্ডিং করে রাখতে পারো, ভালো, সমস্যা নেই। স্যার এখন তো এগুলো স্যার ভালো হয়। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার একটা প্রশ্ন স্যার, তাহলে স্যার পারফরমেন্স আর কনফরমেন্স এর মধ্যে পার্থক্য কি থাকলো স্যার? পারফরমেন্স হচ্ছে যে একটা প্রোডাক্ট আর ভালো মতো একটু শোনো, যে পারফরমেন্স হচ্ছে যে একটা প্রোডাক্ট যে ফাংশন করতে পারে আর কি, ফাংশন যেটা করতে পারে সেটা হচ্ছে আমরা পারফরমেন্স বলতেছি। ধরো তুমি ভালো নাচতে পারো, কে বললা, তোমার নাম কি? স্যার সাকিব। হ্যাঁ, তোমাকে আমরা ড্যান্সিং কম্পিটিশনে নিয়ে আসছি ভালো নাচার জন্য আর কি। হ্যাঁ, জি স্যার। তো ওখানে যোগ্যতা ছিল যে তোমাকে যারা নাচবে এদের ওজন হতে হবে হচ্ছে 65 কেজি, আর উচ্চতা হতে 5 ফুট 6 ইঞ্চি। হ্যাঁ, জি স্যার। আমরা কি অবজেক্টিভ কি, তুমি ড্যান্স দিবা আর কি ওখানে। তাহলে তুমি যখন নাচবা আর কি, তখন যদি তুমি সঠিকভাবে নাচতে পারো, তোমাকে যেভাবে ট্রেনিং করা হয়েছে, যেভাবে তোমার স্যারেরা বা তোমার বান্ধবী বন্ধুরা চাচ্ছে, সেভাবে তুমি যদি ড্যান্স করতে পারো, তাহলে সেটা তোমার কি স্যার পারফরমেন্স হবে। আর কনফরমেন্স হচ্ছে আমার ওয়েট আর হাইট এগুলা স্যার। এটা হচ্ছে কাস্টমার স্পেসিফাই করে দিয়েছে তোমাকে। তুমি আসলে মঞ্চে যা কেমন নাচবে এটা তো আমি জানি না, ওটা তো তোমার পারফরমেন্স। কিন্তু আমি একটা স্পেসিফিক বলে দিয়েছি যে তোমাকে এত ওয়েটের, এত হাইটের, এই ধরনের স্কিল বা ওই থাকলে আমরা তাকে নিব আর কি। তাহলে এটা হচ্ছে আমার কাস্টমারের স্পেসিফিকেশন আর কি। জি স্যার। আমি ফুলফিল করতে পারি সেটাকে আমি বলতেছি কনফরমেন্স। জি স্যার। জি স্যার। এখন একটা বস্তু কনফরমেন্স হলেই যে ওর পারফরমেন্স ভালো হবে এমন তো না। জি স্যার। ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড বয় শিক্ষক হচ্ছে আর ভালো ক্লাস নিচ্ছে, এমন কি? না স্যার। হ্যাঁ, তো বুঝছো। না স্যার, এটা সম্ভব না কোনোভাবেই। ঠিক আছে, এটা তো তোমরা খুব ভালো বলতে পারো আর কি। ঠিক আছে, ওকে। জি স্যার, এটা স্যার খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুব উদাহরণটা ভালো লাগছে না? জি স্যার, খুবই ভালো লাগছে স্যার। খুব ভালো লাগছে, হ্যাঁ।
যে কোনো একটা প্রোডাক্ট একটা নির্দিষ্ট পিরিয়ড আমি জানি না সেটা কয় মাস, 6 মাস, 1 বছর, 2 মাস, একটা নির্দিষ্ট পিরিয়ডে নির্দিষ্ট কন্ডিশনে, মানে একটা নির্দিষ্ট কন্ডিশন আগে থেকে দেওয়া থাকবে, সেই কন্ডিশনে সেই প্রোডাক্টটি তার যে ফাংশন করার কথা সেটা করতে পারতেছে কিনা, সেটাকে আমরা বলতেছি রিলায়েবিলিটি। আমি আবার বলি, তোমার কাছে দিবে এবং সেই প্রোডাক্টটা যদি নির্দিষ্ট সময় ধরে এবং নির্দিষ্ট কন্ডিশনে ওই নির্দিষ্ট সময় মানে যদি সঠিকভাবে পারফর্ম করতে পারে, তাহলে আমরা বলতে পারবো এই প্রোডাক্টটি রিলায়েবল, এই প্রোডাক্টটার রিলায়েবিলিটি আছে আর কি। তো উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে যে আমরা ওয়ারেন্টি দেই না, গ্যারান্টি ওয়ারেন্টি। জি স্যার। এটা কিন্তু বলে দেয় যে আগামী 2 বছর আপনি এটা কিন্তু জি, স্যার। হচ্ছে পানিতে ভিজাবেন না, এখানে সেখানে এই করবেন না সেই করবেন না, এটা হচ্ছে তার কন্ডিশন। আর সময়টা হচ্ছে ওই যে বলে দিয়েছে 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বলে দিয়েছে না। এবং জি, এই স্যার। সময়ে 100% যেটা পারফর্ম করা উচিত, পারফরমেন্স যেটা থাকা উচিত, এটা যদি কোনো প্রোডাক্ট করতে পারে, তাহলে আমরা বলবো সেই প্রোডাক্টের রিলায়েবিলিটি নামে একটা বৈশিষ্ট্য আছে। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে ডিউরেবিলিটি মানে বোঝো কতদিন সে তার জীবন আছে, সে কতদিন তার সার্ভিস দিতে পারবে, সেটা তার ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি যে প্রোডাক্টের যত ভালো, সে প্রোডাক্টে আমরা তত দাম দিয়ে কিনি। যে এই প্রোডাক্টটা 10 বছর যাবে, এটা 3 বছর যাবে, তাহলে আমি কোনটা কিনবো? যদি আমি শর্ট টার্ম বিজনেস করি তাহলে 3 বছরের জন্য কিনবো, যদি আমি লং টার্ম বিজনেস করি তাহলে 10 বছরের জন্য কিনবো আর কি। তো ডিউরেবিলিটি একটা ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটির। Innovative feature. রিলায়েবিলিটির ভিতরে কি স্যার কন্ডিশনটা মাস্ট থাকবেই? রিলায়েবিলিটির মধ্যে কন্ডিশন মাস্ট থাকবে। ওকে, আর তোমাদেরকে থাকতে বলি, এত টেনশনের কারণে রিলায়েবিলিটির একটা চ্যাপ্টার আছে, পড়লে তখন বুঝতে পারবো। ঠিক আছে, ওকে। জি তো স্যার। পরবর্তী বিষয়টা হচ্ছে ইনোভেটিভ ফিচার। তাহলে কোয়ালিটির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনোভেটিভ ফিচার, যে ফিচারটা আসলে কাস্টমার হয়তো কল্পনা করেনি, দোকানে যে বলতেছে ওয়াও, এটা তো আমি চিন্তাও করিনি আর কি। সো এই ধরনের ফিচার যদি তুমি দিতে পারো, যেটা আসলে যেটা কাস্টমার চিন্তাও করেনি কিন্তু অল্প দামে পেয়ে যাচ্ছে, অথবা সে যেটা এক্সপেক্ট করেনি সেই দামে পেয়ে যাচ্ছে। অল্প দাম বলতে চাচ্ছি যে কম দামে তো আর বেশি জিনিস দিচ্ছ না আর কি, মানে ও যেটা চিন্তা করেনি যে এই দামে এটা পাওয়া যেতে পারে আর কি। যেমন 2007 সালে যখন আইফোন যখন 3টা জিনিসকে একত্রিত করলো, তখন সবাই কিন্তু ওয়াও করছিল, তাই না? তো জি স্যার। এরকম হতে পারে আর কি। এরপর হচ্ছে সার্ভিস আফটার সেল। তো আগে এক সময় মনে করা হতো যে এই সার্ভিস আফটার সেল আসলে এটা কোয়ালিটির সাথে রিলেটেড না, এটা আসলে কোম্পানির ম্যানুফ্যাকচারদের কোনো কাজ না, এটা ওই যারা কি বলে যারা মিস্ত্রি আছে বা হচ্ছে যারা সব টপ নিয়ে বসে আছে এরা করবে আর কি। এটার সাথে আমাদের প্রোডাক্টের কি সম্পর্ক? আমরা প্রোডাক্ট বিক্রি করে দিব, এরপর কাস্টমার ইউজ করবে, নষ্ট হয়ে গেলে ওরা নিজেরাই মেরামত করে নিবে। কিন্তু না, বর্তমানে কনসেপ্ট চেঞ্জ। কি চেঞ্জ? যে ইন্ডাস্ট্রি যত বেশি সার্ভিস আফটার সেলস দিতে পারতেছে, সেই ইন্ডাস্ট্রির প্রতি লোকজনের প্রভাব তত বেশি। কিভাবে? দেখো, এই জন্য তুমি হাতের লাগালে দেখবা যে কাস্টমার কেয়ার গুলো বসে আছে, গ্রামীণ ফোন, স্যামসাং, সিম্ফনি, ওয়ালটন, যমুনা, এই যে কোম্পানিগুলো যার মধ্যে যে যত সার্ভিস দিতে পারতেছে। একটা প্রোডাক্ট আগে মানুষ যখন মোবাইল কিনতো তখন বলতো যে আমার একটা বড় ভাই দুবাই থাকে, তাহলে ভাইয়া আসার সময় দুবাই থেকে একটা ফোন কিনে নিয়ে আসেন। কিন্তু লোকজন কিন্তু বর্তমানে এখন আর তা করতেছে না। কেন করতেছে না? কারণ এই প্রোডাক্টটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে এই সার্ভিসটা তো আমি অন্য কোনো থেকে ফ্রিতে পাবো না। তো ফলে কি করতেছে যে আমাদের কোম্পানিগুলো এখন চালাক হয়ে গেছে, যে তারা নিজেরাই একটা সার্ভিসিং সেন্টার খুলছে, কারণ দেখতে পাচ্ছে যে কাস্টমারের মোডও চেঞ্জ হয়ে গেছে। কাস্টমার আসলে প্রোডাক্টকে শুধু কিনেই না, এরপরে সেলসটাও আসলে ওই রিলায়েবল মানে ওই কোম্পানি থেকে নেওয়ার চেষ্টা করতেছে আর কি। সো সার্ভিস আফটার সেলটা খুব গুরুত্বপূর্ণ। মেশিনেবিলিটি, এটা নিয়ে আবার আলোচনা করতে অনেক সময় লাগবে, এটা একটা আলাদা একটা বিষয়। সরি, মেইনটেনেবিলিটি আর কি। মেইনটেনেবিলিটি মানে হচ্ছে মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া, কোনো সমস্যা আছে কিনা। আমি মনে করছিলাম মেশিনেবিলিটি, আসলে মেশিনেবিলিটি না, মেইনটেনেবিলিটি। মেইনটেনেবিলিটি হচ্ছে কিছুটা তোমার যে রিপেয়ারিং, আচ্ছা মেইনটেইন করা একটা বিষয় আর কি, যে তুমি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার তুমি প্রোডাক্টটা হচ্ছে যখন কোনো সমস্যা হবে, যে যেটা বললাম সার্ভিস আফটার সেলস এর মধ্যে আসলে এটা একটু হালকা পাতলা ঢুকে যাচ্ছে, যে তুমি সার্ভিসিং করে দিবা আর কি, ফ্রিতে সার্ভিসিং করে দিবা আর কি, এই টাইপের আর কি। আর ইজ অফ ইউজ মানে কি, যে এখন লোকজন চাচ্ছে যে আমরা সহজে যেন প্রোডাক্টটা ইউজ করতে পারি আর কি। তো এমন প্রোডাক্ট লোকজন চাইতেছে না যেটা অনেক কঠিন,
সহজে আমরা এটার যে আউটপুট যেগুলো আছে, যেগুলোতে আমাদের কন্ট্রোলিং যে সেকশন গুলো আছে, এটা আমি যেন সহজেই ট্র্যাক করতে পারি, সেগুলো যেন সহজে ইউজ করতে পারি আর কি। কিন্তু আগে মনে করা হতো কি, যেটা বলতেছিলাম যে ডিজাইন যত কঠিন হবে, কমপ্লেক্স হবে, সেইটাকে আমরা মনে করতাম যে কোয়ালিটি। কিন্তু এখন হচ্ছে ভেতরের ডিজাইন যা হয় হোক, এটা আমাদের কোনো দরকার নেই আর কি। কাস্টমার চাইতেছে যে আমি যেন এটা সহজে ইউজ করতে পারি আর কি। কাস্টমার ফ্রেন্ডলি প্রোডাক্ট হচ্ছে আর কি। সো তুমি একটা প্রোডাক্টের ডিজাইন অনেক ভালো, অনেক ক্রিটিক্যাল বা কখ গঘ, তুমি এটাকে টেকনিক্যাল কমপ্লেক্স প্রোডাক্ট, খুব কোয়ালিটি টেকনিক্যাল কমপ্লেক্স প্রোডাক্ট বলতে পারো, কিন্তু কাস্টমার এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। তুমি ভিতরে টেকনিক্যাল কমপ্লেক্স করো আর সিম্পল করো, এত কোনো কিছু নেই। আমার হচ্ছে প্রোডাক্টটা ভালোভাবে সহজেই আমি ইউজ করতে পারি কিনা, আমার এটা গুরুত্বপূর্ণ আর কি। আর হচ্ছে অ্যাস্থেটিক ভিউ, যে প্রোডাক্টের অবশ্যই তুমি খুব কমপ্লেক্স বা সব ধরনের ফাংশন টাকশন যাবতীয় সবই দিয়েছো, কিন্তু অন্য একটা কোম্পানি তোমার থেকে অ্যাট্রাকটিভ, মানে একই জিনিসই দিয়েছে কিন্তু একটু অ্যাস্থেটিক ভিউটা ভালো করছে আর কি, তখন তোমার প্রোডাক্ট মানুষ আর নিবে না, তখন অন্য প্রোডাক্ট নিবে আর কি। সো কোয়ালিটির আমরা অনেকগুলো বৈশিষ্ট্য বললাম, হয়তো আর অনেক কিছুই আছে। আমি মোটামুটি 2, 4, 2, 6, 7, 8, 9টা বলার চেষ্টা করলাম। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক না? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমার একটা কথা আছে স্যার। বলো। স্যার এই যে স্যার এখন মানে ইলেকট্রিক্যাল যে বিজনেস গুলো স্যার, যেমন ফোনের বিজনেস, স্যার কোন ফোনই তো মানে হচ্ছে স্যার, এখন তো প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের ফোন বের হচ্ছে স্যার। তো স্যার এখন আসলে কোন ফোনের প্রতি স্যার মানুষের মানে অ্যাট্রাকশন বেশি দিন থাকে না। এখন তো হচ্ছে স্যার মানে আর স্যার কোন ফোনই স্যার 2 বছর বেশি স্টেবল হয় না স্যার। দেখা যাচ্ছে যে স্যার এই প্রবলেম ওই প্রবলেম, বাট আগে তো এই প্রবলেমটা ছিল না স্যার, যে একটা ফোনই মানে ইজিলি 4-5 বছর 6 বছর ইজিলি ইউজ করা যেত। কিন্তু এখন স্যার ওই ক্ষেত্রে স্যার মানে একটু ব্যাপারটা ডিফারেন্ট হচ্ছে স্যার। এই বিষয়টা আসলে স্যার কিভাবে স্যার কোয়ালিটির সাথে ব্যাখ্যা করা যায় স্যার? এটা আসলে এখন বর্তমান চলতেছে প্যারালাল ইঞ্জিনিয়ারিং বা কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে যে তোমার একই সাথে আগামী 10 বছর বা 15 বছর বা 20 বছর পরে আসলে কি ধরনের প্রোডাক্ট মানে ভিতরে তোমার লঞ্চ হবে আর কি, মানে বাংলাদেশে তুমি পাবা আর কি। তো এই বিষয় নিয়ে ওই কোম্পানিগুলো, যে বড় বড় কোম্পানিগুলো আছে, আইফোন বা তোমার স্যামসাং বা এই যে এমআই, শাওমি বা যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো অলরেডি তাদের হাতে আছে কনসেপ্ট, অথবা তারা গবেষণার মধ্যে আছে আর কি। তারা হয়তো কি বলে সুযোগ বুঝে আর কি সিস্টেম করে সেগুলো ছাড়তেছে আর কি। এখন ওদের বিজনেস টাইপই এরকম যে তুমি মনে করো ওরা জানে যে এই প্রোডাক্টটি হচ্ছে 5 দিন বা 7 দিনের মধ্যে, আসলে বিষয়টা কমপ্লেক্স কিন্তু আমি একটু মানে সহজ করে বলতেছি আর কি, যে আগামী 5 দিন বা 7 দিনের মধ্যে প্রোডাক্টটা আমি লঞ্চ করা মাত্রই অন্য একটা কোম্পানিকে হুবহু একটা নকল তৈরি করে ফেলে দিবে আর কি। তার ফলে কি আমি প্রথম 7 দিন হয়তো প্রোডাক্টের দাম ভালো পাবো, এরপরে প্রোডাক্টের দাম কিন্তু আলটিমেটলি একবার আমার লোয়ার করে দিতে হবে আর কি। তো এই বিষয়টাকে মাথায় রেখে তাদের হয়তো বিজনেস স্ট্র্যাটেজি আছে, আমি তো ওর ভিতরের লোক না। তবে আমি বললাম যে এখন বর্তমানে ওদেরও বিজনেস পলিসি আছে আর কি, যে প্রথমে 7 দিনে কিভাবে কাস্টমারের একবারে ওই মোবাইল কোম্পানিটা কিভাবে পিকে নিয়ে যাওয়া যায়, এবং ওদের যে ব্রেক ইভেন পয়েন্ট আছে, যে যেখানে আসলে ওই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে যে লস হয়েছে সেটা যেন ওভারকাম হয়ে প্রফিট হয়ে যায় আর কি, সেই ধরনের স্ট্র্যাটেজি নেওয়া আছে আর কি ওদের ক্ষেত্রে, ঠিক আছে? জি স্যার। আর তুমি মনে করো না যে তোমার কাছে ফোন দেয় না কাস্টমার মোবাইল কোম্পানিগুলো যে তুমি কি চাও, ওরা জানে না আর কি। ওরা কিন্তু গোটা পৃথিবীব্যাপী সার্ভে করে আর কি। এবং তুমি মনে মনে যে জিনিস চিন্তা করো যে আমার ফোনে এই ধরনের ফিচার সামনে থাকলে ভালো হতো, মোবাইল কোম্পানি নেই। অলরেডি বললাম তো, আগামী 15 বছর 20 বছরের জন্য বা 50 বছরের জন্য ওদের অলরেডি হিউজ লোক আছে যারা R&D তে কাজ করে আর কি, প্রতিনিয়ত তারা চিন্তা করে আর কি, এবং ওই সার্ভে মার্ভে যে কোনো কিছু করে আর কি তারা বিষয়গুলো ঠিক করে আর কি। আচ্ছা যাই হোক আর কি। সো এখন কোয়ালিটির সাথে আসলে কারা সম্পৃক্ত রয়েছে আর কি। তো ওই আগের কথাই বললাম যে ইমপ্লিকেশন অফ কোয়ালিটি, কোয়ালিটির সাথে কারা জড়িত আর কি। তো ওই যে আগে বললাম যে আগে শুধুমাত্র মনে করা হতো ম্যানুফ্যাকচার যে প্রোডাক্টটা দিবে এটাই কোয়ালিটি প্রোডাক্ট, ম্যানুফ্যাকচার যা তৈরি করছে এটাই, এর আর কোনো কিছু নেই আর। কাস্টমার কি চাই, আমি যেটা দেবো সেটাই তোমাকে খাইতে হবে আর কি, বাংলা কথা। কিন্তু কি এখন কোয়ালিটির সাথে 4টা জিনিস রিলেটেড: কাস্টমার, প্রসেস, এমপ্লয়ি, ম্যাটেরিয়াল। কাস্টমার কিভাবে রিলেটেড? কারণ এখন কাস্টমারের যে ওয়ান্ট বা কাস্টমারের যে ডিমান্ড, সেটা তো আসলে কোয়ালিটিতে আসতেছে, প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক হচ্ছে আর কি। তার মানে কি আলটিমেটলি কোয়ালিটি ম্যানেজমেন্টের হচ্ছে প্রধান যে ফোকাস সেটা হচ্ছে কাস্টমার। তার মানে কাস্টমার এখানে রিলেটেড, কাস্টমার এখানে স্পেসিফাই করতেছে। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট টুল বলি, এটা আমরা আইপি স্টুডেন্টকে শিখাই, এখানে কোয়ালিটির ইস্যু না, তারপরে এমনি বলতেছি আর কি। আইপির একটা কোর্স আছে নাম হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, এটা হচ্ছে মেকানিক্যালও আছে, আইপিরও আছে। তো প্রোডাক্ট ডিজাইনে আমরা ছাত্রদের দ্বারা, আমি নিজেও বা আমার ছাত্ররা, এরা হচ্ছে বিভিন্ন একটা প্রোডাক্ট চিন্তা করে প্রথমে যে কি আসলে প্রোডাক্ট ডিজাইন করা যেতে পারে, নতুন কি ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসা যেতে পারে বাজারে। তখন এরা
মার্কেট সার্ভে করে আর কি। মার্কেট সার্ভে করে মানে কি, এরা দেখবা খুঁজে দেখবা তোমার বন্ধু বান্ধবীরা আছে, এবার আমার সাথে একটা কোর্স আছে প্রোডাক্ট ডিজাইন 1। তো এরা তখন কি করে, এরা গোটা বাংলাদেশ গোটা পৃথিবী সবকিছু চিন্তা করে যে কি প্রোডাক্টটা আসলে নিয়ে আসলে বাজারে চলতে পারে আর কি, এবং সেই প্রোডাক্টের কি কি ধরনের আমরা এই মানে ব্যবহারের জন্য এই জিনিসপত্র রাখবো আর কি সেখানে। তো তখন ওরা এই বিভিন্ন সার্ভে কোশ্চেন তৈরি করে অনলাইনে দেখবা তোমাদের কাছ থেকে পূরণ করে নিচ্ছে, অথবা বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছে, অথবা বাজারে যাচ্ছে, লোকালয়তে যাচ্ছে। তো যে তারা ওই প্রোডাক্টটা হচ্ছে মানুষের কাছ থেকে শোনে। এখন তুমি বলো, একটা রিক্সাওয়ালাকে যাই বলি যে ভাই আপনি একটা মোবাইল কিনতে চাচ্ছেন, মোবাইলে আপনি কি কি ভিতরে পরিবর্তন নিয়ে আসতে চান মোবাইলের ভিতরে, যেটা আপনি পছন্দ করবেন, রিক্সাওয়ালাকে এটা বলতে পারবে? না স্যার। রিক্সাওয়ালা কি বলবে? রিক্সাওয়ালা বলবে যে ভালো একটা ভিডিও যদি হতো, মানে ছবি যদি দেখতে পাইতাম, অথবা বলবে যে আমি মোবাইলে কথা বলতে যদি পারি, অথবা যদি বলে যে টাকা পয়সা লাগবে না এমন কোন সিস্টেম ডেভেলপমেন্ট করেন, ফোন রিভার চলে যাবে আর কি। লাউড স্পিকার অনেক হাই হতে হবে, স্পিকার এগুলো লাউড স্পিকার অনেক হাই হতে হবে, চার্জ যাতে আমি 10 দিন চলে যায় এই ব্যবস্থা করেন আর কি। তাহলে এগুলোকে মুখের কথা, মুখের বললে আর আমি তৈরি করে ফেলে দিলাম না। তো প্রোডাক্ট ডিজাইন একটা টেকনিক আছে, নাম হচ্ছে কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট। তো কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট এটা হচ্ছে এমন একটা টেকনিক, এখানে একে বলা হয় হাউস অফ কোয়ালিটি। এর মধ্যে বাংলা কথা, ইংলিশ কথা, আরবি, উর্দু, ফার্সি এগুলো ঢুকাই দিলে ইঞ্জিনিয়ারিং টেকনিক হয়ে বের হয়ে চলে আসে। তার মানে ওই যে লোকটা বললো যে লাউড স্পিকার অনেক হতে হবে, এই হাউসের মধ্যে এই কথাটা ঢুকাই দিলে সিস্টেমে কিছু একটা আমরা করবো আর কি, মানে সেটা আমি জানি তোমাকে বলতেছি না, মানে তোমরা একটু বুঝতে অসুবিধা হয় না এখন। তো ওইটা অটোমেটিক চলে আসবে যে এটা চিপসেট এই জায়গাতে চেঞ্জ করতে হবে, বা এটা হচ্ছে এই লাউড স্পিকার, মানে ধরো এই মাইক্রো কন্ট্রোলার এখানে চেঞ্জ করতে হবে, বা এই যে ঘটনাগুলো টেকনিক্যাল বিষয়টা এটা চলে আসবে। এখন তুমি অ্যাজ এ আইপি ইঞ্জিনিয়ার, তুমি যদি এখন ইটি বা ইলেকট্রিক্যাল বা সিএসসি এদেরকে যদি বলো যে ভাই আমার এই প্রোডাক্টে আমার এই 3টা জিনিস অবশ্যই ঠিক করে দিতে হবে, এই জন্য এই যে আমার কাছে ডাটা আছে, আপনি এগুলো একটু নিয়ে কাজ করে রাখেন, তাহলে কি সে তৈরি করে দিতে পারবে না? জি স্যার, অবশ্যই পারবে। অবশ্যই পারবে। এই কাজগুলো আসলে যে R&D করে থাকে আর কি, যেখানে বললাম যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ছেলেপেলেও এখানে কাজ করে থাকে এই ধরনের বিষয়গুলো আর কি। আচ্ছা যাই হোক আর কি, তার মানে তোমরা দেখতে পেলে এখান থেকে যে কাস্টমারের মুখের যে কথাগুলো সেগুলোই কিন্তু আসলে আলটিমেটলি প্রোডাক্টে যে ইম্প্যাক্ট পড়তেছে, আর মাঝখানে ইঞ্জিনিয়ার বা আদার্স অন্যান্য যারা আছে সাপ্লায়ার, এরাও এদের সাথে রিলেটেড। সো কাস্টমার একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটির। এছাড়া প্রসেস তো অনেক কথা বললাম, প্রসেস তো কেন গুরুত্বপূর্ণ হবে না? প্রসেস যদি খারাপ হয় তাহলে তুমি যতই মুখের বলো যে আমি কাস্টমার রিকোয়ারমেন্ট ফুলফিল করবো, কোনোদিনই সম্ভব না। আর এমপ্লয়ি তো জানোই যে কোম্পানির এই প্রসেসটা চালানোর জন্য এবং এটা ভালো একটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য, যাচাই বাছাই করার জন্য, অডিটিং করার জন্য প্রচুর এমপ্লয়ি দরকার। সো এমপ্লয়িরা যদি মোটিভেটেড না হয়, এমপ্লয়ি যদি স্যাটিসফাইড না থাকে, তাহলে তুমি কখনোই ভালো প্রোডাক্ট ডেলিভারি করতে পারবে না। সো কোয়ালিটির সাথে এমপ্লয়ির একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এই এমপ্লয়িরাই কিন্তু আসলে আমাদের যে প্রোডাক্ট ডেলিভারি করতেছি তারা একটা কাস্টমার। যেমন স্যামসাং কোম্পানিতে যারা চাকরি করে, এই স্যামসাং কোম্পানিতে যদি 10 লাখ লোক কাজ করে, এই 10 লাখ কিন্তু আসলে স্যামসাং এরই কাস্টমার। তো এরা যদি স্যাটিসফাই না থাকে তাদের প্রোডাক্ট নিয়ে বা তাদের চাকরি নিয়ে অথবা তাদের মোটিভেশন নিয়ে, তারা কিন্তু আসলে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবে না আর কি। 14 নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়াল যদি খারাপ হয়, আর তোমরা গ্লাস এন্ড সিরামিক্স তোমরা জানো, তোমাদের র ম্যাটেরিয়াল যদি তোমাদের আপ টু মার্ক না হয়, তাহলে তুমি রিকোয়ার্ড প্রোডাক্ট পাবা না। ঠিক আছে না? সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হয়তো আমরা প্রথমে মনে করতাম যে কোয়ালিটি মানে হচ্ছে ভালো ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাকশন দিয়ে দিবই, তাহলেই মনে হয় ভালো কোয়ালিটি, ঠিক না? অনেকেই তো তাই মনে করে, তাই না? জি স্যার। কিন্তু তোমরা কিন্তু আজকে থেকে কিন্তু কোয়ালিটিতে ঢুকে যে কিন্তু বুঝতে পারতেছো না, ভিতরে কিন্তু অনেক কিছু আরো ইনভলভমেন্ট আছে, ঠিক না? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো তাহলে আমরা কোয়ালিটিটা আসলে কন্ট্রোল করার জন্য কি কি স্টেপ নিতে পারি? আমরা 4টা স্টেপ নিতে পারি আর কি। তো 1 নম্বর স্টেপ হচ্ছে সেটিং বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। ধরো আমি যে প্রোডাক্টটা তৈরি করতে যাচ্ছি, সেই প্রোডাক্টের কোয়ালিটি যে ক্যারেক্টারিস্টিক বা অ্যাসপেক্ট গুলো আছে, যেমন ওর পারফরমেন্স, রিলায়েবিলিটি কেমন হবে, এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করা। মানে এটার একটা, আমি আসলে তৈরি করতে যাচ্ছি 10, তাহলে 10 তৈরি করা আর কি, বা আমি তৈরি করতে যাচ্ছি 5। মানে তাছাড়া আমি কি করব? আমি খালি ভালো মানে তো ভালোর শেষ নাই, তাই না? ধরো ভালো মানে আমি ভালো কিছু চলতে থাকবে অনন্তকাল, তাহলে তো আমার টাকা পয়সা সব চলে যাবে। দেখা যাচ্ছে যে আমি বেশি ভালো হওয়ার কারণে প্রোডাক্টের দাম বেড়ে গেছে, ফলে কি হচ্ছে যে কাস্টমার তো আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে আর কি। ফলে কি করতে হবে?
আমাকে বেঞ্চমার্ক তৈরি করতে হবে। সেটা আমি নিজের সাথে করতে পারি, অথবা আমি অন্যর দেখেও করতে পারি। ধরো আমি ছোট কোম্পানি, আমি তোমাদেরকে নিয়ে একটা কোম্পানি তৈরি করতে যাচ্ছি, তো আমার টার্গেট হচ্ছে শুধু বাংলাদেশে বিজনেস করা। তো আমি কি বিজনেস করতে চাই? আমি একটা রেস্টুরেন্ট বিজনেস করতে চাই, ধরো আর কি। তাহলে আমার বেঞ্চমার্কটা কি হতে পারে? আমি কি বাংলাদেশি কোনো রেস্টুরেন্টকে মানে রেস্টুরেন্টকে আমি স্ট্যান্ডার্ড ধরবো, নাকি গোটা পৃথিবীর সবচেয়ে বড় রেস্টুরেন্ট গুলোকে আমি বেঞ্চমার্ক ধরবো আর কি? সেটা নির্ভর করবে তোমার স্ট্র্যাটেজির উপরে। কিন্তু তোমাকে তো একটা বেঞ্চমার্কে আসতে হবে। তা না হলে মনে করো তোমার রাজশাহীতে এমন একটা রেস্টুরেন্ট বসাইছো 7 স্টার, সেখানে মনে করো প্রোডাক্ট একটা স্যুপ খাইতে গেলে তার বিল হচ্ছে 1800 টাকা। তুমি এখানে কাস্টমার পাবা? না স্যার। পাবা না আর কি। সো তোমাকে একটা বেঞ্চমার্ক তোমাকে ঠিক করতে হবে। এরপর হচ্ছে অ্যাপ্রাইজিং কনফরমেন্স। অ্যাপ্রাইজিং কনফরমেন্স মানে তোমরা তো নন কনফরমেন্স মানে তো কেবলই শিখে আসলে আর কি, যে স্পেসিফিকেশন যেটা আর কি সেটা একবারে অ্যাকুরেট হতে হবে, সেটাকে আমরা কনফরমেন্স বলছিলাম। তো অ্যাপ্রাইজিং জিনিসটা কি? সেটা হচ্ছে যে আমরা যে কোয়ালিটিটা যে আমরা ইনশিওর করতে চাচ্ছি, এটাকে আমরা রেগুলার মনিটরিং করব, ইভ্যালুয়েশন করব, এবং এর যে কি ক্যারেক্টারিস্টিক আছে বা কোয়ালিটির যে মূল বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো আমরা রেগুলার ইভ্যালুয়েট করে দেখব যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা ঠিক আছে না বেঠিক আছে, এটা আমরা দেখার চেষ্টা করবো, মানে আমরা খুঁজে বের করবো আর কি। এটা অনেক প্রকার হচ্ছে অডিটিং এর মতো। হ্যাঁ, মনিটরিং মানে তো অডিটিং, তাই না? এরকমই তো আর কি, মানে ইভ্যালুয়েশন আর কি। যে আমরা সেটিং বেঞ্চমার্ক করার পরে তখন তো এটা ম্যানুফ্যাকচারিং চলে যাবে। ম্যানুফ্যাকচারিং করলে সেটা তো আমার কোয়ালিটির মধ্যে পড়ে না, এটা তো ম্যানুফ্যাকচারিং এর পার্ট। কিন্তু ম্যানুফ্যাকচারিংটা ঠিক মতো হচ্ছে কিনা, মানে প্রোডাক্টটা ঠিক মতো তৈরি হচ্ছে কিনা, এটার জন্য তো আমাকে রেগুলার মনিটরিং করতে হবে। যে আমি একবার মেশিন চালু করে দেখলাম যে প্রোডাক্ট ঠিক আছে, এরপর আমি চলে আসলাম, কিছুক্ষণ পর তো মেশিনের সমস্যা হয়ে এই জন্য আমাকে হচ্ছে, শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এই জন্য ফোন দিচ্ছে আর কি। হ্যাঁ, এই জন্য একটা ফোনের সমস্যা আর কি। ফোনে স্যার আবার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, শুনতে পাচ্ছ এখন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি বললাম যেটা, যে অ্যাপ্রাইজিং কনফরমেন্স, মানে কনফরমেন্সটাকে অ্যাপ্রাইজ করতে হবে, যাচাই করতে হবে, যে মনিটরের মাধ্যমে দেখতে হবে যে আমি যে কনফরমেন্স চাচ্ছিলাম এটা ঠিক আছে কিনা বা সবসময় ঠিক থাকতেছে কিনা আর কি। দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাক্টিং হয় নেসেসারি। যদি ঠিক না থাকে তাহলে কেন ডেভিয়েশনটা ঘটলো, কেন আমি যে আউটপুটটা চাইলাম সেটা হচ্ছে না আর কি, সেটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আর কি। তো এগুলো আসলে মানে এমনি তো ধারণা দিচ্ছি, তো এগুলো তো জানো, যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাবো তখন কিন্তু স্পেসিফিক কি করতে হবে সেটা কিন্তু করা লাগবে আর কি, বুঝছো? মানে তোমার যদি এই ধারণাগুলো না থাকে না, তখন মানে তুমি যদি একটা স্টেপ না জানো, তুমি যদি, এগুলো তো আসলে প্রিন্সিপাল আর কি, বা কোয়ালিটি প্রিন্সিপাল। যেমন আমি বলছি সেটিং বেঞ্চমার্ক, তোমাকে বেঞ্চমার্ক ঠিক করতে হবে। এখন তোমার বিজনেস বা তোমার প্রোডাক্ট বা তোমার সার্ভিসের উপর বেস করে তো আসলে বেঞ্চমার্ক তৈরি করতে হবে, সেটা তো আর আমি তৈরি করে দেবো না। তুমি আসলে জেনে থাকলা বিষয়টা, তুমি যখন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে যাবা তখনই সেটার বেঞ্চমার্ক তুমি তৈরি করবা, বা অ্যাপ্রাইজিং মনিটরিং তুমি কিভাবে তৈরি করবা, তুমি 7 দিন পর পর করবা বা 2 দিন পর পর করবা নাকি 10 মিনিট পর পর করবা, সেটা তুমি ঠিক করবা আর কি, সে প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক উপর বেস করে আর কি। অ্যাক্টিং হয় নেসেসারি, যখন ঝামেলা হবে মানে ডেভিয়েশন হচ্ছে আর কি, তখন তোমাকে সেইটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আর কি। আর 4 নম্বর হচ্ছে প্ল্যানিং ফর ইমপ্রুভমেন্ট। তোমাকে সবসময় এই ইমপ্রুভমেন্ট ব্যবস্থা করতে হবে। একটা প্রোডাক্ট তৈরি করলা আর এই প্রোডাক্টটা নিয়ে 10 বছর ব্যবসা করে খাবা, এমন না। বর্তমানে চলতেছে যে কেবলই কে একজন জিজ্ঞেস করলা যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি নাকি জানো, মোবাইল ইন্ডাস্ট্রি গুলো অলওয়েজ হচ্ছে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। তো এটা আসলে কোয়ালিটির একটা গুরুত্বপূর্ণ বর্তমানে স্টেজে আছে, সেটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে সবসময় ইমপ্রুভমেন্ট, মানে তুমি একটা প্রোডাক্ট তৈরি করে বসে থাকবে না আর কি, তোমার R&D কাজ করতে থাকবে যে প্রোডাক্টটাকে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি আর কি, যতই তোমার প্রোডাক্টটা ভালো চলুক না কেন। কারণ প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা লাইফ স্টেজ আছে, যেমন মানুষের জন্ম থেকে মৃত্যু আছে, সেরকম
প্রোডাক্টের একটা লাইফ স্টেজ আছে। তুমি একটা প্রোডাক্ট ভালো চললেও এ হচ্ছে একসময় ফ্লপ করবে আর কি। তো এই প্রত্যেকটা প্রোডাক্টেরই 5টা স্টেজ আর কি। তো দেখ বললে আসলে অনেক কথা বলা হয়ে যাবে, এটা আবার বললে আবার 5টা স্টেজ আবার কি, মানুষের যেরকম ধরো শিশু, তারপর কি কৈশোর, তারপর কি যৌবন। হ্যাঁ, তারপর জি স্যার, যৌবন স্যার। তারপর স্যার তারপর হচ্ছে স্যার, বার্ধক্য। না যৌবনের পর কি বার্ধক্য নাকি স্যার? আরেকটা স্টেজ আছে না স্যার? তার প্রবীণ। তার বার্ধক্যের পরে প্রৌঢ়ত্ব সবার শেষে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো তাহলে এরকম দেখতে পাচ্ছ, তাহলে কোন সময় মানুষের পারফরমেন্স সবচেয়ে ভালো থাকে? স্যার যৌবন কালে স্যার। হ্যাঁ, তো এই প্রোডাক্টেরও 5টা স্টেজ লাইফের আর কি। এখন আমি মনে করতে পারবো কিনা আমি জানি না। 1 নম্বর হচ্ছে ইনিশিয়েশন। 1 নম্বর কি? ইনিশিয়েশন। 2 নম্বর হচ্ছে গ্রোথ। 2 নম্বর কি? গ্রোথ। 3 নম্বর হচ্ছে ম্যাচিউরিটি। 3 নম্বর কি? ম্যাচুরিটি। 4 নম্বর হচ্ছে ডিক্লাইন। মানে আমি মাঝখানে হয়তো একটা স্টেপ বাদ দিলাম, ধরো আর কি 4টাই ধরলাম আর কি। তো একটা প্রোডাক্ট যখন তুমি বাজারে প্রথম যখন সেলস করবা তখন এটা ইনিশিয়াল স্টেজে থাকে। ওই স্টেজে প্রোডাক্টের রেভিনিউ ভালো হয় না। ওই স্টেজে প্রচুর পরিমাণ খরচ হয়, কারণ কি মার্কেটিং করতে হয়, প্রোডাক্টটাকে হচ্ছে তোমার যেহেতু তুমি অনেক কষ্ট করছো সেই অনুসারে সেল ভালো হচ্ছে না, তুমি অলরেডি ইকুইপমেন্ট কিনে রাখছো, ক্যাপিটাল তোমার ইনভেস্টমেন্ট করা আছে, ফলে কি তোমার ওই সময়ে প্রোডাক্টটা কোনো মতে মানে বাজারে টিকার চেষ্টা করে আর কি। যদি কোনো কারণে ইনিশিয়েশন হয়ে যায় তখন এটা গ্রোথ স্টেজে যায়। গ্রোথ স্টেজে গেলে প্রোডাক্টটা মারাত্মক লেভেলে পারফরমেন্স দেওয়া শুরু করে আর কি। এবং এটা এমন পর্যায়ে পারফরমেন্স দেওয়া শুরু করে যে এটা মনে করো বাজার দখল করে ফেলে দেয়। এটাই হচ্ছে মানে সর্বোচ্চ পর্যায়ে যখন চলে যায় তখন এটাকে আমরা বলে দিচ্ছি যে প্রোডাক্টটা এখন বর্তমানে ম্যাচুরিটি স্টেজে আছে। তো ম্যাচুরিটি স্টেজে যখন সে গ্রোথ থেকে আস্তে আস্তে ম্যাচুরিটি স্টেজে পৌঁছে যায় তখন ম্যাচুরিটি স্টেজে সে কিছুক্ষণ অপেক্ষা করে আর কি, মানে কিছুক্ষণ সময় সে চরম বিক্রি করা শুরু করে আর কি। কিন্তু এরপরে আস্তে আস্তে ডিক্লাইনেশনে চলে যায়। তো অ্যাজ এ কোম্পানি, মানে অ্যাজ এ তুমি মোবাইল বিক্রি করো, যে টাইলস বিক্রি করো, যেটাই করো না কেন, সবসময় কোম্পানি টার্গেট থাকে আমার প্রোডাক্টটা কখন ম্যাচুরিটি স্টেজে আসে। যেই ম্যাচুরিটি স্টেজে আসে তৎক্ষণাৎ আরেকটা প্রোডাক্ট সিম্পলি ইনিশিয়েশন করে আর কি। তাহলে কি হলো, এই প্রোডাক্টটা ফ্লপ করে চলে গেলেও নতুন একটা প্রোডাক্ট আবার ওটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে আর কি। ফলে কি ওই কোম্পানিটা কখনোই ফ্লপ করে না আর কি। আর যে কোম্পানি যে নকিয়ার মতো হবে, প্রোডাক্ট তৈরি করে সুন্দর করে ম্যাচুরিটি তো স্টেজে চলে যাবে, নতুন কোনো আইডিয়া নাই, কোনো কিছু নাই, সুন্দর করে ডিক্লাইনে চলে যাবে, কোনো ধরনের কোনো কোম্পানির অস্তিত্ব বলে থাকবে না। ঠিক আছে? জি স্যার, এর জন্য দিন দিন নোকিয়ার স্যার হচ্ছে ডিমান্ড কমে যাইতেছে স্যার। কি শেষ কমে যাচ্ছে না। জি স্যার, মানে তাও স্যার কিছু মানুষ আছে যেমন স্যার বাবা মার এজে যারা আছে এরা স্যার এখন নোকিয়ার উপর রিলাই করে স্যার, যে না এটা একটু মানে আসার মারলেও স্যার ভাঙবে না, ঠিকঠাক থাকবে। ঠিক আছে, সমস্যা নেই। বাবা মা তো প্রবীণ হয়ে গেছে। না প্রবীণ আছে, তারপর হচ্ছে আছে আর কি, মানে চলে আর কি। তো ঠিক আছে, আমরা দেখবো যে আসলে পোর কোয়ালিটি বলতে কি, কতক্ষণ সময় নিলাম আমরা? 12টা 15 বাজে না, এখন অনেক সময় আছে। আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? 11:30 থেকে 1টা না? স্যার ক্লাস ভালোই লাগতেছে স্যার। আচ্ছা হ্যাঁ, তো পোর কোয়ালিটির আসলে কি কনসিকুয়েন্স আমাদের মধ্যে মানে কোম্পানিতে আছে আর কি। 1 নম্বর হচ্ছে লোয়ার প্রোডাক্টিভিটি। তোমাদেরকে কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম যে বাংলাদেশ যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, এটার হচ্ছে 10% হচ্ছে রিওয়ার্ক করতে হয়। তার মানে কি 10% লস ইন প্রোডাক্টিভিটি। সো যদি পোর কোয়ালিটি হয় প্রোডাক্ট তাহলে প্রোডাক্টিভিটি কমে যাবে আর কি। 2 নম্বর হচ্ছে প্রোডাকশন টাইম। তো প্রোডাকশন টাইম কেন মানে লস হবে? কারণ তুমি যে সময় নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে পারবা সেই সময় তুমি ওই প্রোডাক্টটা তৈরি না করে এই প্রোডাক্টটার হচ্ছে মেশিন মেইনটেইন করা লাগতেছে আর কি। ফলে কি হচ্ছে, প্রোডাকশন টাইমটা হ্যাম্পার করতেছে। 4 নম্বর হচ্ছে লস অফ ম্যাটেরিয়াল। যদি কোনো কারণে প্রোডাক্টটার বাজারে নাই চলে তাহলে সেই ম্যাটেরিয়ালটা পুরোটাই লস হতে পারে, আবার কম দামে বিক্রি করা লাগতে পারে আর কি। যেমন আরএফএল কোম্পানি আছে না, আরএফএল এর বিভিন্ন প্রকারভেদ আছে। একটা হচ্ছে ডিউরেবল প্লাস্টিক লিমিটেড, ডিপিএল। শব্দ হচ্ছে কারো যেন আর কি, একটু সাইলেন্ট করো, সবার একটু বুঝতে সুবিধা হবে। সো আরএফএল এর বিভিন্ন কোম্পানির মধ্যে আবার কোম্পানি আছে। আরএফএল একটা মাদার ফাদার কোম্পানি আর কি। হ্যাঁ,
তো ধরো প্লাস্টিক ওরা বিক্রি করে, ধরো প্লাস্টিকের যে বিক্রি করে, যেমন ধরো প্লাস্টিকের যে আমরা যত ধরনের আইটেম তৈরি করি এরা তো সবই তৈরি করে আর কি। তো তুমি একটা প্রোডাক্ট আরএফএল থেকে কিনলেই যে মনে করবা যে এই প্রোডাক্টটা আসলে ভালো হবে, সেটা কিন্তু না। তোমাকে জানতে হবে যে আরএফএল এর প্লাস্টিকের মধ্যে 3 ধরনের কোম্পানি আছে। তো একটা দেখবা পাতার মতো একটা মানে সিগনেচার দেওয়া আছে, মানে সাইন দেওয়া আছে। টিভিতে মাঝে মাঝে দেখবা যে অ্যাড দিচ্ছে, সন্তল চৌধুরী না কে যেন দিচ্ছে, তাই না? দেখবা যে না না না, আমার কথা বোঝার চেষ্টা করো, এগুলো আমি জানি আর কি। রিগাল হচ্ছে অন্য বিষয়, ওটা ফার্নিচার নিয়ে কাজ করে। হ্যাঁ, যেমন আরপিএল মেটাল, এ হচ্ছে মেটাল নিয়ে কাজ করে আর কি। দুরন্ত বাইসাইকেল, তাই না? তো যাবে ওগুলো বাদ, প্রায় ওদের অনেক প্রোডাক্ট। তো আমি প্লাস্টিক নিয়ে কথা বলতেছি আর কি। তো প্লাস্টিকের মধ্যে ওরা 3টা কোম্পানি আছে। একটা হচ্ছে ধরো বললাম যে পাতার মতো সাইন আছে, এটাও প্লাস্টিকের প্রোডাক্ট, কিন্তু এরা হচ্ছে এদের টার্গেট হচ্ছে লো আইটেম প্রোডাক্ট তৈরি করে, মানে যে প্রোডাক্ট মানে অল্প দামে মানুষ কিনবে এবং হচ্ছে এটা বেশি দিন চলবে না, এবং এটা হচ্ছে ভার্জিন প্রোডাক্ট, মানে একবারে র ম্যাটেরিয়াল ভার্জিন হবে না আর কি। এটা কিছুটা মিক্স থাকবে আর কি, নতুন পুরাতন র ম্যাটেরিয়াল মিক্স থাকবে। তো সেটা দিয়ে ওরা তৈরি করে। যেমন ধরো তোমরা যে আরএফএল এর বদনা ইউজ করো অথবা হচ্ছে বাকেট ইউজ করো না, এইগুলো কিন্তু ওই যেগুলো পাতার সিগন্যাল দেওয়া আছে, তাহলে বুঝবো যে এই সমস্ত আরএফএল এর প্রোডাক্টের দাম কম। কারণ কি, এখানে ভার্জিন ম্যাটেরিয়ালের সাথে কিছু হচ্ছে মিক্স, মানে পুরাতন ম্যাটেরিয়াল হচ্ছে ক্র্যাশিং মেশিনে মিক্স করা থাকে আর কি, করে এটা এই প্রোডাক্টটা তৈরি করে আর কি। কিন্তু ডিউরেবল প্লাস্টিক লিমিটেড, এই আরএফএল এর কিন্তু আরেকটা ওই একই প্লাস্টিক কিন্তু তৈরি করে, ওরাও কিন্তু ওই বদনাই তৈরি করে, বাকেট তৈরি করে, বালতি তৈরি করে, যাবতীয় সব কিন্তু করে। কিন্তু এই প্রোডাক্টের দাম দিয়ে দেখবা যে ওই দামের থেকে 5-10 টাকা বা 20 টাকা বেশি, কারণ ওরা হচ্ছে শুধুমাত্র ভার্জিন প্রোডাক্ট এখানে দেয় আর কি। তাহলে টার্গেট কি? টার্গেট হচ্ছে ওরা ওরা হচ্ছে জিরো থেকে হিরো সবাইকে ওরা নিতে যাচ্ছে আর কি। যে একটা লোক যা দেখবে যে আরএফএল এটা প্রোডাক্ট, এটা দাম বেশি, দাম কম, আর নিয়ে নেওয়ার কত কিছু বলার কিছু নাই, তো ভিতরে কি আছে, কারণ ফাংশনালিটি তো একই আর কি, কিন্তু ডিউরেবিলিটি নাই, রিলায়েবিলিটি নাই, সব বিষয়গুলো আর কি। কি জানো বললাম? হ্যাঁ স্যার, এটা তো এক প্রকার ঠকানো। না না, ঠকানো না, এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি। ধরো আমি যদি আমি তো এই জন্য একই নামে প্রোডাক্ট বিক্রি করতেছি না তো। যেমন ধরো আমি কি বলতেছি যে এটা হচ্ছে আরএফএল এরই শুধুমাত্র আরএফএল এর প্রোডাক্ট, তা তো না। তুমি দেখবা যে দুটা ট্যাগ আলাদা আছে আর কি। তোমরা এতদিন খেয়াল করোনি, সেই জন্য আর কি আমি বললাম, তোমরা খেয়াল করে দেখবা আর কি। স্যার বেস্ট বাই আছে আরেকটা রিলেটেড। এই থামো, তোমরা যে সিলিং ফ্যান ইউজ করো না, বা টিভি ইউজ করো তো নাকি? ফ্যান ইউজ করো তো না? আরএফএল এর ফ্যান বা টিভি লাইট এগুলো কেউ ইউজ করো কি এগুলো? জি স্যার, আছে, আরএফএল এর ফ্যান আছে স্যার। কি নাম? টেবিল ফ্যান ক্লিক আরএফএল এর না স্যার? ক্লিকই তো মনে হয়। এটা সম্পর্কে তোমার একটা আইডিয়া শোনো। তোমরা জানো কিনা আমাকে বলো না আর কি, আমি তো জানি, এই জন্য তোমার জিজ্ঞেস করতেছি। তাহলে ক্লিক, তো তুমি বাজারে যেয়ে দেখবা যে ক্লিকের একটা ফ্যানের দাম হচ্ছে, ধর কথা এমনি বলতেছি, 1800 টাকা। ভীষণের না একটা ফ্যান যা দেখবা 2200 টাকা। তুমি কি জানো যে ভীষণ আর ক্লিক দুটো একই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তৈরি হয়? স্যার জানতা তোমরা? জি না স্যার। না স্যার, জানতা না আর কি। তাহলে তুমি কেন তারা এই বিজনেস স্ট্র্যাটেজি নিয়েছে? তাদের স্ট্র্যাটেজি এরকম যে কোনো কারণে আমার ফ্যানটা যদি বাজারে যায়, যদি বেশিরভাগ না চলে আর কি, তাহলে তো সবাই বলবে যে বয়কট আরএফএল, তাহলে তো প্রোডাক্টই ধ্বংস হয়ে গেল, মানে পুরো মাদার কোম্পানি তো ধ্বংস হয়ে গেল আর কি। তাহলে এরা কি করতেছে? এরা হচ্ছে ক্লিক নামে ছাড়তেছে, ভীষণ নামে ছাড়তেছে। দুইটার স্ট্র্যাটেজি আলাদা, দুইটার বিজনেস আলাদা, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেম কিন্তু। ফলে কি হচ্ছে, কোনো কারণে যদি ক্লিক ফেভার হয়ে যায় তাহলে ক্লিক বিজনেস করতেছে, যদি ভীষণ ফেভার হয়ে যায় তাহলে ভীষণ ফেভার করতেছে আর কি। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার এই ধরনের বিজনেস না করার থেকে তো অ্যাপেলই ভালো আর কি, ওরা তো এক নামই চালাচ্ছে ব্র্যান্ড। এখন তুমি সবার সাথে তো সবার বিজনেস একই করতে পারবে না আর কি। বিজনেস তো এত সহজ জিনিস না। ওদের টার্গেট মানে ওদের স্ট্র্যাটেজি যেরকম সেই অনুসারে ওরা বিজনেস করতেছে। বোঝা গেছে বিষয়টা? মাথার মধ্যে কি বুদ্ধি স্যার, চিন্তা করছেন দুইটা একই কোম্পানি, দুইটা স্যার, কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, তো লস অফ বিজনেস এটা নিয়ে একটু কথা বলি। যদি কোনো, এটা একটা সার্ভে থেকে বলতেছি, মানে একটা রিসেন্ট স্টাডিতে একটা সার্ভে দেখা গেছে, যদি একটা মানুষ কোন একটা প্রোডাক্ট কিনে সে স্যাটিসফাইড হয় যে আমি এই প্রোডাক্টটা কিনে খুব ভালো লাগছে আমার, সে খুবই কম সংখ্যক মানুষকে বলে যে বন্ধু বা ভাইয়া বা এই যে এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো, আপনি ইউজ করলে কিন্তু ভালো লাগবে। এটা খুব কম সংখ্যকে বলে। কিন্তু কোনো কারণে যদি একটা প্রোডাক্ট খারাপ সে ইউজ করে,
তাহলে দেখা গেছে এভারেজ সে 19 জন পিপুলকে সে বলে আর কি, এভারেজ সে 19 জন ব্যক্তিকে সে বলে আর কি, মানে কম বেশি হতে পারে। তার মানে কি, তুমি যদি কোনো একটা প্রোডাক্ট বাজারে নিয়ে এসে তুমি যদি সেটা কোয়ালিটি না দিতে ইনশিওর করতে না পারো, তাহলে কিন্তু তোমার বিজনেসের অবস্থা কি হতে পারে? ব্যাড রেপুটেশন। ব্যাড রেপুটেশন, ইয়েস। আর লাস্টে লেখা আছে লায়াবিলিটি। লায়াবিলিটি মানে কি, যে আসলে যে বললাম না, এখন বর্তমানে তো ধরো কোম্পানিগুলো তো বিজনেস সার্ভিস আফটার সেল করতেছে। তার মানে কি, আমি একটা প্রোডাক্ট সেল করার পরে এই প্রোডাক্টটা আসলে ঠিক মতো চলতেছে কিনা, এটা কিন্তু আসলে ওই ম্যানুফ্যাকচারের দায়িত্ব এখনো পড়ে গেছে আর কি। কারণ এই দায়িত্ব না নিলে তো বাজারে লোকজন প্রোডাক্ট কিনতেছে না। সো তুমি যদি পোর কোয়ালিটি প্রোডাক্ট দাও, তাহলে তোমার কিন্তু লায়াবিলিটি বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, তুমি জানো যে তোমার প্রোডাক্ট আসলে কোয়ালিটি পোর। সো তুমি একটা মানে জনে জনে প্রত্যেকটা কাস্টমারকে তোমাকে কমপ্লেন করতেছে। সো প্রত্যেকটা কাস্টমারকে তোমার ফিডব্যাক দিতে হচ্ছে, তার জন্য আলাদা যদি কোনো সার্ভিস বা মেইনটেনেন্স করতে হয় সেটা করতে হচ্ছে। তো তার মানে কি, তোমার লায়াবিলিটি বৃদ্ধি পাচ্ছে। আর লায়াবিলিটি বৃদ্ধি হওয়া, এটা লায়াবিলিটি একটা কস্ট। তোমরা মনে হয় অ্যাকাউন্টিং পড়াশোনা করে আসছো, সেখানে দেখছো লায়াবিলিটি একটা কস্ট না? জি স্যার। কস্ট। সো আসলে মানে পড়াশোনা এগুলো বলতে গেলে আসলে এগুলো অনেক মানে অনেক বলা যায় আর কি। তো অনেক কিছু বলা হলো। আমরা সামনে আরেক স্লাইড পড়াবো কি পড়াবো না তার উপর নির্ভর করতেছে যে আমরা আগের বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখতে পারছি কিনা, এটা একটা যাচাই করা আর কি, বা আমার কথাগুলো সবাই শুনতেছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। জি স্যার, স্যার ক্লাসটা স্যার খুবই ভালো লাগছে স্যার, কিন্তু স্যার এত কিছু স্যার এক ক্লাসে কিভাবে মনে রাখবো স্যার? স্যার যদি একটু কম কম পড়ানো হয় তাহলে স্যার মনে থাকবে। না, আমি এই জন্য তো আর সামনে পড়াচ্ছি না। দেখো, আমি অলরেডি সামনে আবার পড়াবো বলে চিন্তা করছি, কিন্তু এগুলো পড়াবো না, সামনের ক্লাসে পড়াবো। জি স্যার, সামনের ক্লাসে পড়লে স্যার বেটার হবে। সো আমরা আমি তোমাদের একটু দু একজনকে জিজ্ঞেস করি, না বলতে পারলে আমি বলে দিব তোমাদেরকে, আরেকবার বলি আর কি। তাহলে র্যান্ডম দু একজনকে দেখি যে তারা আমার কথা কেমন শুনছে বা বুঝতে পারছে বা কি আর কি। আসিফ খান, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বললেন। তো তুমি কোয়ালিটি বলতে তুমি কি বুঝলা? বুঝছি তো অনেক কিছু, কিন্তু স্যার আমি বুঝাই দিতে পারবো না, না। একটু বলো, তুমি যেটা বুঝছো সেটাই বলো। স্যার একবার একটু আর কি পড়া লাগবে ভালো মতো। হ্যাঁ। আপনি যেটা বলছেন স্যার ওটা বুঝছি, কিন্তু আসলে ওরকম ভাবে বুঝাই বলতে পারবো না। আচ্ছা, ওই তুমি সারা ছাড়াই হোক না কেন, তুমি যতটুকু তোর মনে আছে যে কোয়ালিটি বলতে আমি এটা বুঝি আর কি, যে প্রোডাক্টের ভালো গুণ বা আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা এতগুলোর মধ্যে বলছি, যে কাস্টমারের যে ওয়ান্ট বা ডিমান্ড, কাস্টমার কি চাই, সে অনুসারে প্রোডাক্টের যে বৈশিষ্ট্য, সেটাকে আমরা কোয়ালিটি বলতেছি। এটা কিন্তু আমি বলছি, কিন্তু বলিনি। জি স্যার। তাহলে কি গল্পই থেকে যাচ্ছে, বা ক্লাস ভালো নিয়েও আসলে লাভ নেই, আলটিমেটলি তোরা ফিডব্যাক তোমাদের ভালো নেই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো, এই যে তোমাদেরকে আরেকটা বলি, যে তোমরা যারা ছবি ইউজ করছো, হ্যাঁ, আমি একজনের দেখতে বুঝতে পারছি, যে আমি সরাসরি বলি যে মাকসুদ জোনায়ের নাম কি ছেলেটা? জি স্যার। হ্যাঁ, তুমি যার সাথে ছবি দিয়েছো সে তোমার কে হয়? স্যার ছবি, ও স্যার সে আমার ওয়াইফ হয় স্যার। আচ্ছা, তো যেহেতু আমরা ফর্মাল ক্লাস করতেছি, সমস্যা নেই, অ্যাপ্রিশিয়েটেড। এখানে তো আমার ছবি দেয়া থাকার কথা না, আমার তো একটা সেক বলে একটা এমনি ছবি দেওয়া আছে মনে হয়। আমি জানি না এটা কার ছবি। আমি বলতে চাচ্ছি, যেহেতু আমরা এখানে ফর্মাল ক্লাস নিচ্ছি, তোমরা চেষ্টা করবা ছবি যদি দিতেই চাও তাহলে তোমাদের ফর্মাল একটা ছবি দিতে, মানে জাস্ট একটা ক্যাজুয়াল বা চলবে আর কি। তো এটা আর কি আমার হঠাৎ করে লক্ষ্য করলাম আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। আর হচ্ছে রেদেওয়ান আহমেদ, শুনতে পাচ্ছ তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি তো বুঝলা যে কোয়ালিটির সংজ্ঞা হচ্ছে যে কাস্টমারের যে নিড, সেটা স্যাটিসফাই করবে এমন বৈশিষ্ট্য যদি কোনো প্রোডাক্টের মধ্যে থাকে, সেটাকে আমরা বলবো কোয়ালিটি প্রোডাক্ট। এটা কি সবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ক্লিয়ার। তার মানে আমি যে একবারে দামি জুতা, দামি প্যান্ট, দামি শাড়ি বললেই যে আমি প্রোডাক্টটা কোয়ালিটি বলতে পারি এমন কিন্তু না, তাই না? জি স্যার। অথবা আমি হচ্ছে ফিনিশ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট খুব ফিনিশ, তুমি
বললা যে স্যার এই প্রোডাক্টটা টাইলস মনে করো, তো প্রোডাক্টটা ফিনিশ, এজন্য তুমি বললা যে এটা আমার কাছে হচ্ছে কোয়ালিটি। তো মোজাইক কি ফিনিশ হয় নাকি রাফ হয়? রাফ। তাহলে এখন আমি একটা প্রোডাক্টকে খালি ফিনিশ প্রোডাক্ট হলে সেটাকে আমি কোয়ালিটি বলতে পারবো তখন? না না স্যার। বাস এই যে এটাই তোমাদের এই কনসেপ্টটা তোমাদের মাথায় এই কনসেপ্টটা ঢুকে গেছে, মানে হচ্ছে যে তোমরা মানে আসলে কোয়ালিটির মধ্যে চলে আসছো আর কি, মানে কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে ঢুকে গেছো আর কি। স্যার ছোটখাটো বিজনেস করতে পারবো স্যার। ছোটখাটো বিজনেস করতে পারবো, আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমি বলেছিলাম যে আচ্ছা এগুলো বলছি, তারপরে আমরা এখানে অনেক কিছু পড়ছিলাম যে কোয়ালিটির আসলে বৈশিষ্ট্য কি কি হতে পারে আর কি, কতভাবে কোয়ালিটিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে এইটা হলে কোয়ালিটি, এইটা হলে কোয়ালিটি। এখন সবগুলাতে যে 8টা বৈশিষ্ট্য থাকতে হবে এমন কিন্তু না, তাই না? তাহলে তো 8টা বৈশিষ্ট্য দিতে গেলে তো বিপদ হয়ে যাবে, অনেক সময় টাকা পরিমাণ বেড়ে যাবে। তো আমি আসলে বললাম যে মূলত আসলে কাস্টমার, আমি কোন কাস্টমারকে টার্গেট করতেছি তাদের সাথে আমার হিসাব নিকাশ। যেমন ওয়ালটন কি হাই কোয়ালিটি কাস্টমার টার্গেট নাকি? না স্যার, লো এন্ড মিডল। বাংলা স্যার একদম। হ্যাঁ, লো আর মিডিয়াম। হ্যাঁ, তো এখন তুমি যদি এখন আর ওয়ালটন যদি আজকে তোমার হচ্ছে এলজি এর মতো একটা ফ্রিজ তৈরি করে বলো যে এটার দাম হচ্ছে 5 লক্ষ টাকা আর কি, কিনবে ওই ধনী লোকটাও যে কোয়ালিটি? হ্যাঁ, কারণ কি সে অলরেডি বাজারে, এখন তোমার মনে হতে পারে যে ওয়ালটন তো বোকা, এরা হচ্ছে এত বড় কোম্পানি অথচ হচ্ছে গুলশান বনানীতে তাদের বাসা, এদের বাসায় কেন এরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারতেছে না? তো বোকা তো আসলে তুমি এতদিন ছিল আর কি, যে তুমি চিন্তা করছিলে যে তোমার মতো করে বিজনেস গোটা পৃথিবী চলতেছে, তাই না? যাদের বাসা আবার গ্রামে তারা চিন্তা করে যে পলিথিনের আবার কোনো ব্যবসা হয় নাকি, প্লাস্টিকের বোতলে কোনো ব্যবসা হয় নাকি, বা অনেক। তো আসলে কি এটা কিন্তু কোটি কোটি টাকার বিজনেস, ঠিক না? পৃথিবীর 2টা বিজনেস হচ্ছে, বাংলাদেশে 2টা বিজনেস খুব জনপ্রিয়, পুঁজি কম কিন্তু ব্যবসায় লাভ বেশি, সেই 2টা কি? স্যার একটা হচ্ছে যে পোশাক ঝুট স্যার। বিজনেস। ঝুট কি? এই যে তোমরা সাভার থেকে শুরু করবা, সাভার থেকে শুরু করলে গাজীপুর, সাভারে দেখবা যে রাস্তার আশেপাশে কাপড় তৈরি করার পরে এই যে ছোট ছোট যেগুলো ফিতার মতো পরে থাকে না, কাপড়ের শার্ট যেগুলো আর কি, জি স্যার। জি স্যার আমি গাজীপুরে থাকি স্যার, এটা স্যার আমি খুব ভালোভাবে দেখছি স্যার। হ্যাঁ, ভালোভাবে দেখছো আর কি। তাহলে এই বিজনেসটা হচ্ছে অল্প পুঁজিতে একবার কোটি কোটি টাকার বিজনেস, এটা আর কি, এটা এক। আর 2 নম্বর হচ্ছে এই ডিশ ব্যবসা। ডিশে মেশিন পত্র নিয়ে ইনভেস্টমেন্ট করবা, বছরের পর বছর খালি মেইনটেনেন্স করবা, টাকা পয়সা তুলবা আর কি। তো যাই হোক আর কি, লাস্টেরটা কি বলেন স্যার? প্রথমটা ঝুট, লাস্টেরটা স্যার ডিশ 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 বেশ কি জিনিস স্যার? কেবল নেটওয়ার্ক যেটা দেয় ডিশের লাইন বলা থাকে। আকাশের নাম শুনছো? আকাশ? ও স্যার বুঝতে পেরেছি স্যার, আমি ভাবছিলাম স্যার 20। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার ঝকঝকে টিভি স্যার, ঝকঝকে টিভি। ঝকঝকে টিভি, হ্যাঁ আকাশ। আচ্ছা যাই হোক, সেটা গেল আর কি। যাদের পৃথিবী সম্পর্কে ধারণা আছে তাদের আমার ক্লাস খুব ভালো লাগবে, আর যার পৃথিবী সম্পর্কে ধারণা নাই তাদের কাছে বিষয়গুলো কঠিন লাগতে পারে আর কি। তো আমরা বলছিলাম যে কোয়ালিটি আগে শুধুমাত্র প্রসেস নিয়ে কাজ করে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি আসলে 4টা বিষয় নিয়ে কাজ করে: কাস্টমার, প্রসেস, এমপ্লয়ি, ম্যাটেরিয়ালস। কাস্টমার কিভাবে রিলেটেড সেটাও বলছি আমি, প্রসেস কিভাবে রিলেটেড সেটাও বলছি, এমপ্লয়ি, ম্যাটেরিয়াল সবগুলো বলছি। এবার আমি বলছি যে কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে কয় ধরনের স্টেপ নিতে হয়। আমরা বলছিলাম যে একটা বেঞ্চমার্ক তৈরি করতে হবে। বেঞ্চমার্ক মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, সেটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল, আমার দেশের বাইরেও হতে পারে আর কি। আর মাঝে মধ্যে আমরা মনিটরিং মানে করে দেখতে হবে যে আমার কনফরমেন্স প্রোডাক্টটা ঠিকঠাক যেভাবে তৈরি হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে কিনা। আমরা তারপর বলছি যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের অ্যাকশন নিতে হবে আর কি। আর প্ল্যানিং ফর ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে প্রতিনিয়ত আমাদের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, TQM নাম আর কি, এটা রেগুলার মেনটেন করতে হবে যে যখনই প্রোডাক্ট একটা লঞ্চ করব তারপর থেকে এটা কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করা যেতে পারে সেটা নিয়ে কাজ করতে হবে। এরপর আমরা আলোচনা করছি যে একটা পোর কোয়ালিটি প্রোডাক্টের আসলে কি কি কনসিকুয়েন্স বিজনেসের উপর থাকবে। সেটা আমরা বলছি প্রোডাক্টিভিটি কমে যাবে, প্রোডাকশন টাইম কমবে, ম্যাটেরিয়াল লস হয়ে যাবে, বিজনেস হচ্ছে একবার হারিয়ে যাবে, লায়াবিলিটি বৃদ্ধি পাবে আর কি। সো এই পর্যন্তই আমরা আজকে পড়ে এসেছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে, একটা জিনিস পড়ে তো আর কোনো মানে এত অল্পটুকু তোমাদেরকে কোনো টুলস টেকনিকই দেখায়নি। কোয়ালিটির একটা টুলস কিভাবে কাজ করে এটা দেখলে তো তোমরা আরো ইন্টারেস্ট মানে ভালো মজা পাবো আর কি। কিন্তু সেগুলো আমরা বলিনি। আমরা আজকে ক্লাস নিচ্ছি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস,
সো হোপফুলি তোমরা কোয়ালিটি কন্ট্রোলারকে মানে তোমাদের জীবনে কাজে লাগাতে পারবা বলে আমি বিশ্বাস করি। স্যার আপনি যে প্রত্যেকটা পয়েন্ট ডিটেইলসে বললেন এগুলা স্যার আমরা কোন বই থেকে পড়বো নাকি স্যার আমি স্লাইড তোমাদেরকে গতকাল বলে দিয়েছি যে তোমরা ডক্টর মোহাম্মদ আহসান আক্তার হাসিন কোয়ালিটি কন্ট্রোলার ম্যানেজমেন্ট, হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোলার ম্যানেজমেন্ট বইটির নাম ডক্টর মোহাম্মদ আহসান আক্তার হাসিন, ইনি এই বইটি লিখেছেন। তো তুমি এই বইটা পড়লেই তুমি দেখবা যে আমি যেগুলো বলছি আমার অলমোস্ট এই বইটা আমার খুব ফেভারিট এই বইটা আর কি। আমার এই বইয়ের স্যার মোটামুটি বইটার নাম স্যার চ্যাটে লিখে দিলে স্যার মনে হয় ভালো হয় স্যার। আমি আবার বলতেছি, কেউ না কেউ তো পারবো আর কি। জি স্যার। কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, লেখক হচ্ছে আহসান আক্তার হাসিন। তোমরা যদি যে বাজারে বলো নীলক্ষেত অথবা হচ্ছে তোমার আমাদের রুয়েটের যে বলে এটা মণি চত্বর, যে খালি বলবা যে হাসিন স্যারের কিছু বলা লাগবে না, হাসিন স্যারের কোয়ালিটি বই দেন, তাহলে তোমাকে বই বল দিয়ে দিবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বই আর কি, দেশীয় রাইটার আর কি। উনি বইটার আমার শিক্ষক ছিলেন, আমি ওনার সরাসরি ক্লাস করছি আর কি। স্যার কি স্যার বললেন আরেকবার একটু বলবেন স্যার? আমি আর বলবো না, অন্য কেউ বলুক। কোয়ালিটি কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট হাসিন স্যারের বই। হাসিন স্যার, জি স্যার। ঠিক আছে, না সফট কপি পাওয়া যায় না, হার্ড কপি সংগ্রহ করতে হবে। সফট কপি আছে? আছে? জি স্যার। তাহলে তো ভালো, তাহলে তোমাদের ভাইরা মনে হয় কেউ। আমি সামনের দিন থেকে সমস্যা নাই, আমি বেশ কিছু হচ্ছে তোমার পরবর্তী অধ্যায়গুলোতে এগুলো স্ক্যান করে রাখছি, তো ওইগুলো তোমরা পাবা আর কি। টেনশনের কোনো কারণ নেই। আমি তোমাদেরকে আগেই বলেছি যে বিষয়টা তো থিওরিটিক্যাল, তো তোমরা যদি ক্লাসটা ভালো মতো বোঝার চেষ্টা করো, তোমরা যদি মনে করো যে স্যার আপনি আরেকটু স্লো পড়ান, তাহলে আমি আরেকটু স্লো পড়াবো। যদি বলো যে না আরেকটু দ্রুত পড়ান, তাহলে দ্রুত পড়াবো। কিন্তু যে প্রতিদিন ক্লাসে যারা উপস্থিত থাকবে এবং আমার কথাগুলো শুনবে, সাবজেক্টটিও তাদের কাছে ভালো লাগবে এবং আসলে 80% পড়া এখানেই হয়ে যাবে। পরে হয়তো বাসায় একবার রিডিং করলে দেখবা যে আমি যাবো বলছি, তোমরা বিশ্বাস না করলে আজকে তোমরা বই বের করবা যাদের কাছে আছে, বের করে দেখবা যে আমি যা বলছি এগুলো বইয়ের বাইরে না, বইয়ের মানে বাইরে না আর কি। কারণ আমি বললাম যেটা আমার অনেক মানে ভালো লাগার একটা সাবজেক্ট, এবং হচ্ছে আমি যখন আন্ডার গ্রাজুয়েটে ছিলাম বা আমি যখন টিচিং প্রফেশনে বিভিন্ন জায়গাতে ভাইবা দিতে যেতাম আর কি, তো সেই কারণে হোক আর যে কারণে হোক না কেন আমার এই বইটি ধরো অলমোস্ট বলতে পারবো না কতটুকু পড়াশোনা করা আছে। ছোট বই যদিও, মাত্র 300 পেজের মতো, অলমোস্ট মনে করো সবই পড়া হয়ে গেছে। মানে লাইন বাই লাইন আমি জানি আর যে এইটা বললে তুমি বললে আমি বলে দিতে পারবো যে এটাই ওই চ্যাপ্টারে আছে বা এই বিষয় নিয়ে আলোচনা করা আছে আর কি। মানে আমি এতবার পড়ছি আর কি বিষয়টা। স্যার এই স্লাইডটা কি আমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে? সব আমি তোমাদেরকে সবকিছু দিয়ে দেবো আর কি, যত স্লাইড নোট যা যা আছে আর কি। টেনশনের কোনো কারণ নেই, তোমরা পড়াশোনা করবা কিনা এটা নিয়ে টেনশন করো আর কি। জি স্যার। স্যার আমার একটা কথা ছিল। স্যার বলো। স্যার আমরা এই কোর্সটাতে স্যার ভালো মার্কস কিভাবে পাইতে পারি স্যার? এই কোর্সটা তো অবশ্যই ভালো মার্কস পেয়ে যাবে, কারণ এখানে পুরোটাই বানাই লিখবা আর কি। মানে যে যত ভালো বুঝবে আমার কথা, আমি আগে বলতেছি তো, আমার কথা যে ভালো বুঝবে তার 80% পড়া হয়ে যাবে। এরপরে সে সুন্দর করে বইটা খুলে দেখবে যে স্যার যা বলছে সেগুলো, মানে সে তো বইটা খুললে মনে হবে যে কি ব্যাপার, স্যার যা বললো সবই তো এখানে আছে আর কি। তাহলে কি তার 20% সময় ব্যয় করতে হবে বইয়ের পিছনে, যে ও জিনিসটাকে একটু মাথায় মধ্যে নিয়ে রাখবে আর কি। যে কারণ এই জিনিস তো ধরো আমি আমার মনে আছে বা মুখস্থ আছে, আমি বলে দিলাম আর কি, কিন্তু তোমার তো সেটা তুমি একবার শুনছো, মনে তো থাকবে না, এটা স্বাভাবিক তাই না? তো এরপর তুমি পরীক্ষার হলে যাবা, যা দেখবা যে তোমাকে কোশ্চেন করানো আছে, এরপর তোমার আইডিয়া থেকে বা তোমার মাথায় যেগুলো যে মনে আসছে সেখান থেকে তুমি তোমার মতো করে সুন্দর করে বানাই লিখবা, নাম্বার তুমি মনে করো সব পেয়ে যাবা। এখন আমি তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলাম যে কোয়ালিটির ইমপ্লিফিকেশন কি আছে, দেখো আমি তো কিন্তু বুঝাই দিয়েছি তাই না, যে মানে আমি জানি না যে এর থেকে আরো কতভাবে তোমাকে ভালোভাবে বুঝে দেওয়া সম্ভব, তারও আমি বুঝাই দিয়েছি আর কি যেভাবে হোক। এখন তুমি যদি কাস্টমার প্রসেস এমপ্লয়িজ ম্যাটেরিয়ালস এই জিনিসটা যদি তুমি না লেখে, তুমি যদি অন্য কোনো কিছু লেখো, তাহলে তোমাকে আমি নাম্বার দেবো বলো? সেটা তো সম্ভব না। এখন আমি তোমাকে আবার কোয়ালিটির সঙ্গে আমি কতবার বলছি, এরপর তোমাকে ক্লিয়ারও করে দিয়েছি যে আগে কি চিন্তা করা হতো, এখন কি চিন্তা করা হচ্ছে, জাপানে আমেরিকায় কত কি বলছি আর কি। এইটা বলার পরেও কোন স্টুডেন্ট যদি কোয়ালিটির সঙ্গে উল্টা পাল্টা লেখা দিয়ে আসে, তাহলে আমি কি তাকে নাম্বার দিতে পারবো? তো এটা বুঝতে হবে তোমাদের। আমি যেহেতু তোমাদের শিক্ষক,
আমি আসলে পরীক্ষক কিনা তা জানি না, আমি তোমাদের আদৌ কোশ্চেন করতে পারবো কিনা আমি জানি না, কারণ এটা তো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব তোমাদেরকে পাঠদান করা, আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার উদ্দেশ্য তোমাদেরকে মানে পাঠদান করা। যাদের দায়িত্ব হচ্ছে কোশ্চেন করা তারা কোশ্চেন করবে। হোপফুলি আমি যা পড়াচ্ছি যেহেতু সিলেবাসের মধ্যে থেকে পড়াচ্ছি, তোমরা পরীক্ষা ভালো করতে পারবে, এতটুকু আমি ইনশিওর করতে পারি আর কি, যদি তোমরা পড়াশোনা করো আর কি। ঠিক আছে, তাহলে জি স্যার। তোমরা যেটা করতে পারো, এখন তোমরা তোমাদের রোল নাম্বার গুলো লিখে দাও। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের আসলে ক্লাসে উপস্থিত থাকলে, আমি বললাম তো ক্লাসে থাকলে তোমরা এটা আরো বেশি এনজয় করতে পারতা, কারণ কমিউনিকেশনের যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর কি। তো সেখানে আরো হয়তো অনেক ইন্টারেস্টিং কোম্পানি, ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে পারতাম আর কি, কিন্তু সেইটা তো এখন আর সুযোগ নেই ওইরকম ভাবে তোমাদের সাথে। আমি তোমাদেরকে ওরকম পার্সোনালি কাউকে চিনিও না, সো হোপফুলি তোমাদের যেভাবে আছে আর কি, এটা একটা নতুন সিস্টেম, এই সিস্টেম নিয়ে তোমরা হয়তো এনজয় করবা। কারো কোনো ক্লাস তো নিলাম আজকে, তো কারো কোনো অসুবিধা থাকলে বলো যে না স্যার আসলে এরকম এরকম বা সেরকম কোনো। না স্যার, প্রবলেম নাই। বিষয় হচ্ছে স্যার ওই যেগুলো পড়াচ্ছেন ওই লেসন গুলোতে যে টপিক গুলো, ইমপ্লিকেশন অফ কোয়ালিটিতে কি কি টপিক আছে ওগুলা স্যার একটু মনে রাখতে হবে, এটা নিজের কাজ। হ্যালো, জি স্যার। তো বলো কারো কোনো যদি কোশ্চেন থাকে বা কোনো কিছু বলার থাকে বলতে পারো। নেক্সট ক্লাস আবার কবে, শনিবার না রবিবার? স্যার রবিবার। ঠিক আছে, তাহলে তোমরা যে আসলে মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা সবসময় অনেকে আর কি যে অন্যকে দিয়ে জাজমেন্ট করি, যে অনেকে বললে যে এটা ভালো না খারাপ। তোমাদেরকে একটা সাবজেক্ট পড়াতে আসলাম, তোমরা প্রথমে বললা যে বড় ভাইদের কাছ থেকে শুনছো সাবজেক্টটি অনেক কঠিন, না কঠিন না সরি, আইপি হচ্ছে সব পড়ানো হয় এখানে আর কি। আদৌ কি তাই? তোমাদেরকে আমি সিলেবাসও দেখাইছি যে সিলেবাস কতটুকু রয়েছে, ততটুকুই আমরা পড়াবো। এবং সিলেবাস আজকে যতটুকু পড়ালাম এটা কি সিলেবাসের মধ্যেই ছিল না? ইন্ট্রোডাক্টরি তো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখন কথার মাঝখানে অনেক কিছু কথা আছে আইপি, যেমন ধরো তোমাদেরকে আমি প্রোডাক্ট ডিজাইনের একটা কথা বললাম, এটা কিন্তু অনেকে জানতা বা জানতা না। তো এটা কিন্তু পড়াশোনা শেখার একটা অংশ। তোমাদেরকে তো আমি কোনো কাজ দেইনি যে বা তোমাদেরকে এটা মুখস্থই করতে হলো প্রোডাক্ট ডিজাইন কিভাবে করতে হয়, এমন তো না। আমি তোমাদের একটা জাস্ট গল্প শোনালাম আর কি, যে প্রোডাক্ট ডিজাইন আসলে কিভাবে করে আর কি, তাই না? এগুলো অনেক কিছুই দরকার আছে। কঠিন মনে করলে কঠিন, আর তোমরা যদি মনে করো যে না বিষয়টা এনজয়েবল, আর আলটিমেটলি কি তোমরা তো আসলে আমি হচ্ছে তোমরা ইনপুট, তোমরা আউটপুট। কোয়ালিটি কন্ট্রোল যেরকম আউটপুট হচ্ছে প্রোডাক্ট, আবার কোনো কোনো ক্ষেত্রে সার্ভিস। তো তুমি যদি প্রোডাক্ট চিন্তা করো তাহলে আমাদের প্রোডাক্ট কি, রোয়েটের প্রোডাক্ট কে? তোমরাই। আর ইনপুট তোমরাই। ছাত্র, ইনপুটও আমরা স্যার, আউটপুটও আমরা, বাট ইনপুটটা হলো আমরা স্টুডেন্ট হিসেবে যেটা জয়েন করতেছি বা অ্যাডমিশনে ঢুকতেছি, গ্রাজুয়েশন করে ইঞ্জিনিয়ার হিসেবে বের হচ্ছে, সেটা হলো আমাদের আউটপুট। তাহলে মাঝখানে যে প্রসেস গুলো আছে এগুলোতে কোয়ালিটি কন্ট্রোলের যে টুলস টেকনিক আছে এগুলো যদি ইনশিওর করা যায় তাহলে কোয়ালিটি প্রোডাক্ট আসবে। আর যদি ইনশিওর না করা যায় সেখানে কোয়ালিটি প্রোডাক্ট আসবে না, এটা স্বাভাবিক। সো এরকমই তাই প্রত্যেকটা অর্গানাইজেশনে তাই। আমাদের তোমরা কি জানো যে পৃথিবীর দেখে একটা কমন সেন্স আর কি, জানো কিনা পৃথিবীর সবচেয়ে বড় বড় না, পৃথিবীর সবচেয়ে ছোট কোম্পানি অর্গানাইজেশন নাম কি? যে পারবা? ধন্যবাদ। ফ্যামিলি স্যার। ফ্যামিলি, হ্যাঁ, তাহলে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ।
পৃথিবীর সবচেয়ে ছোট অর্গানাইজেশন হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা এবং মা, মানে যখন তার বাচ্চা কাচ্চা হয়নি আর। একটা অর্গানাইজেশনে যা যা ঘটে, এই বাবা এবং মা যে নিউক্লিয়ার ফ্যামিলি, এইখানে সেই সমস্ত ঘটনাগুলোই ঘটে আর কি। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর কি। তো যাই হোক আর কি, এগুলো নিয়ে আমরা আমি কিছুদিন আগে 1-7 এর ক্লাস নিয়েছি, তো আইপির আমি ওদের এই মানে অন্যরকম একটা মজার একটা সাবজেক্ট পড়াইছি আর কি, অর্গানাইজেশন বিহেভিয়ার। তো এখানে আর কি একটু হচ্ছে সাইকোলজি, স্টুডেন্টের মোটিভ, বিভিন্ন কিছু নিয়ে পড়াশোনা করা আছে, মানে পড়াশোনার টপিক আর কি। তো ঠিক আছে, অনেকক্ষণ কথা হয়ে গেল, তোমরা সবাই ভালো থেকো। আর নেক্সট ক্লাসে আমরা আজকে যতটুকু পড়ছি এর পরের অংশটুকু কন্টিনিউ করবো। স্যার হ্যাঁ স্যার রোল 40 বাসায় আর কি স্যার ইলেকট্রিসিটি নাই, ও স্যার বলতে বললো স্যার আপনাকে। তো স্যার আর কি ক্লাসে ছিল স্যার কিছুক্ষণের জন্য স্যার, এরপরে আর কি বের হয়ে গেছে আর কি। সমস্যা নাই, আমাকে কেউ একজন এসএমএস করছে যে তার মানে জি স্যার, ওই স্যার করতে স্যার, জহুরুল স্যার। নাম তো মনে নাই কে, জহুরুল আর কি, মুহিব খান। সমস্যা নেই, ও এসএমএস করছে, আমি এটা নোট ডাউন করে রাখছি, অসুবিধা নেই। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থেকো আর কি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।